আজকের এই গল্পটা অনেক কষ্টের, আশা করি সবার ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, গল্পটা A to Z এখানে দেওয়া আছে, সবাই সম্পূর্ণ গল্পটা শুনে যাবেন। আর যাবার আগে একটা কমেন্ট করে যাবেন যে কেমন লাগলো আমাদের এই গল্পটা। আমি বসে বই পড়ছিলাম, হঠাৎ মা এসে আমাকে রেডি হতে বলল। মাও রেডি হচ্ছে। মায়ের চোখে পানি দেখে আমি জিজ্ঞেস করলাম, মা তুমি কান্না করছো কেন? বাবা, তোর খালা খালু অ্যাক্সিডেন্ট করেছে, তাড়াতাড়ি রেডি হয়ে রে, আমাদের যেতে হবে। সব কিছু পরে বলছি, আগে চল। কি? না, এটা হতে পারে না। একটু আগে না খালা খালু নাবিলাকে নিয়ে গেল? হ্যাঁ বাবা, এটাই হয়েছে। এখন চল তাড়াতাড়ি, তোর বাবাও হাসপাতালে গেছে। আমিও মায়ের সাথে গেলাম। আমরা হাসপাতালে পৌঁছে বাবা আর নানা নানুকে দেখলাম বসে আছে। নানু কান্না করছে। নানুর কান্না দেখে আমার আরও খারাপ লাগছে। আমি গিয়ে আগে বাবার কাছে জিজ্ঞেস করলাম, বাবা অ্যাক্সিডেন্ট কেমন করে হলো? খালা খালুর কী অবস্থা? আর নাবিলা কোথায়? সামনে থেকে গাড়ি এসে তোর খালা খালুকে অ্যাক্সিডেন্ট করে চলে যায়। তোর খালা খালুকে ওটিতে নেওয়া হয়েছে। আর নাবিলার অল্প একটু চোট পেয়েছে, তবে জ্ঞান হারিয়েছে। নাবিলা কোথায় এখন? ওকে এখন ওই কেবিনে রাখা হয়েছে। ডাক্তার ম্যাম চেক আপ করেছে, তাই আমরা বাইরে। সব শুনে আমার খুব কষ্ট হচ্ছে। আমি গিয়ে নানুর কাছে বসলাম। ও, আপনাদের আমার পরিচয়টা দিয়ে নেই। আমি সিয়াম। আমাদের বাসা টাঙ্গাইলে, তবে একটু ভিতরের গ্রামের দিকে। আমার বাবা একজন শিক্ষক আর মা একজন গৃহিণী। আমার আর একটা বড় ভাই আছে, নাম আব্দুল্লাহ। ভাইয়া বিবাহিত। বাবি আমাদের সাথেই থাকে, আর ভাইয়া চাকরি করে ঢাকায়। সপ্তাহে 2 দিন এখানে থাকেন। আমি এবার ইন্টারে উঠলাম। আর নাবিলা হচ্ছে আমার খালাতো বোন, ছোট খালার মেয়ে। এবার ক্লাস 8-এ পড়ে। এখন গল্পে ফেরা যাক। একটু পর ডাক্তার বেরিয়ে আসলো নাবিলার কেবিন থেকে। তারপর বলল, রোগী একদম ঠিক আছে, জ্ঞান ফিরলে বাসায় নিয়ে যেতে পারবেন। ধন্যবাদ ম্যাম। তবে ওর মা বাবার কি অবস্থা? সেটা তো ডাক্তার সাহেব বেরিয়ে আসলে জানতে পারবেন। এইটা বলে ডাক্তার ম্যাম চলে গেলেন। তখনই সেখানে বড় খালা আর মামা চলে এলেন, সাথে তাদের পরিবারের সবাই। একটু পর ওটি থেকে ডাক্তার বেরিয়ে আসলো। সবাই এগিয়ে গেলে ডাক্তার বলে, দুঃখিত, আমরা তাদের বাঁচাতে পারিনি। সবাই নিজেকে সামলান। এইটা বলে ডাক্তার চলে গেল। সবাই কান্না করছে। নানা বলল, তোমরা যদি এভাবে কান্না করো তাহলে নাবিলাকে কি করে সামলাবো? আর আমার মেয়েটা নাই, আমার কি কষ্ট হচ্ছে না? সবাই একটু শান্ত হওয়ার চেষ্টা করো। কিভাবে শান্ত হব নানা? আমি বারে বারে মানা করেছি, আজকে না আসতে আমার কথা শুনল না। তারপর খালা খালুর লাশ আমাদের কাছে হস্তান্তর করা হয়। সবাই তখন বলে, শিয়াম, তুই নাবিলার পাশে থাক। তুই ছাড়া এখন আর নাবিলাকে সামলানোর মতো কেউ নাই। আচ্ছা ঠিক আছে। তবে যখন আমাকে জিজ্ঞেস করবে মা বাবা কোথায়, তখন কি জবাব দেব? একথা বলতে চোখ দিয়ে পানি চলে আসলো আবার। সবাই লাশ নিয়ে বাসায় চলে গেল। আমি গিয়ে আস্তে আস্তে নাবিলার পাশে গিয়ে বসে রইলাম। বসে বসে ভাবছি খালা খালুর সাথে কাটানো কথা। আমাকে নিজের ছেলে হিসেবে বড় করেছেন ওনারা। এসব ভাবছি আর চোখের পানি একাই পড়ছে। অতীতের ঘটনা। খালা খালুর বিয়ের 5 বছর হয়ে গেল। যখন সন্তান হচ্ছিল না, তখন আমাকে তারা নিয়ে যান তাদের কাছে। তখন আমার 2 বছর বয়স ছিল। আমাকে সব সময় খুব আদর যত্ন করে নিজেদের সন্তান হিসেবে লালন পালন করতেন। 1 বছর পর খুশির খবর আসে, খালার পেটে বাবু। তার চেয়ে বেশি খুশি হই আমি। খালার পেটে বাবু হওয়ার পরও আমার আদর যত্নের কোনো কমতি হয়নি। দেখতে দেখতে বাবু হওয়ার দিন চলে আসে। যেদিন খালাকে নিয়ে হসপিটালে যাওয়া হবে, তার আগে খালা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, বাবা, জানি না আমি বেঁচে ফিরতে পারবো কিনা। শুনেছি বাচ্চা হওয়ার সময় অনেকেই মারা যায়। আমার যদি কিছু হয়ে যায় আমাকে মাফ করে দিস। আমি ছোট মানুষ, কিছুই বুঝি না। তাও কেমন আমার খারাপ লাগছিল খালার কথা শুনে। সকালবেলা খালাকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়। সেই জন্য আমি সারাদিন কান্না করি খালার কাছে যাওয়ার জন্য, কিন্তু কেউ আমাকে নিতে পারে না। পরে মা এসে আমাকে শান্ত করে। আমি রাতে ঘুমিয়ে যাই। পরদিন সকালে জানতে পারি আমার একটা বোন হয়েছে। আমি হসপিটালে যাওয়ার জন্য বায়না করি। তখন বাবা আমাকে নিয়ে যায়।
আমাকে আসতে দেখে খালু আমাকে খুলে নেয়। তারপর আমাকে খালার কাছে নিয়ে যাওয়া হলো। আমি গিয়ে বেডে উঠে বসলাম। খালা আমাকে কাছে নিয়ে কপালে চুমু দিয়ে বলে আমার নাকি একটা বোন হয়েছে। এটা শুনে আমি খুব খুশি হয়ে যাই। একটু পর নার্স এসে বাবুটাকে খালার কাছে দিয়ে যায়। বাবু কান্না করছিল, তাই বাবুকে দুধ খাওয়ানো হয়। তারপরও কান্না থামছিল না। আমি বললাম আমি কোলে নেব বাবুকে। তখনই বাবা পেছন থেকে বলল, না, সিয়াম আগে বাবু বড় হোক, তারপর কল নেবে, তার আগে না। না আমি এক্ষুনি নেব। আমার জেদের কাছে হার মেনে আমার কোলে দেওয়া হয় বাবুকে। সাথে সাথে বাবুর কান্না বন্ধ। এটা দেখে সবাই অবাক। তখন খালা বলল, বাহ, আমার বাবার তো গুণ আছে দেখি। থাকবেই তো। তারপর আরো কিছুক্ষণ খালার কাছে থাকার পর আমি বাবার সাথে বাসায় চলে আসলাম। খালার শারীরিক অবস্থা ভালো থাকায় খুব তাড়াতাড়ি ছুটি দিয়ে দেওয়া হয়। তারপর বাসায় আসার পর সর্বপ্রথম একটা কাজ হচ্ছে বাবুর একটা নাম রাখা। সবাই ঠিক করলো ইসরাত রাখবে, খালার নামের সাথে মিলিয়ে। কিন্তু আমার আরেকটা নাম পছন্দ হলো। বলতে পারেন বন্ধুর সাথে পাল্লা দিয়ে নামটা রাখলাম নাবিলা। বাবুর নাম রাখা হলো ইসরাত জাহান নাবিলা। নাবিলা হওয়ার পর আমার মা আমাকে আমার খালার কাছ থেকে নিয়ে আবার নিজের কাছে রাখতে চাইলে খালা খালু বলে, আপা, সিয়ামকে কি আমাদের কাছে রাখা যায় না? সিয়ামকে ছাড়া আমাদের ভালো লাগবে না। কিন্তু এখন তো নাবিলাই আছে, ওকে দেখে রাখো, ওর যত্নের প্রয়োজন। আপা, দয়া করে সিয়ামকে রেখে যাও। আমার বাবাকে ছাড়া আমার ভালো লাগবে না। তাছাড়া আমি তো তোমার কাছ থেকে কেড়ে নিচ্ছি না। বাবা মা হিসাবে তোমাদেরকেই চিনি, শুধু খালা হিসাবে আমার কাছেই থাকুক। আরে কান্না করছিস কেন? আচ্ছা তুই সিয়ামকে তোর কাছে রাখ, আমি তো তোর ভালোর জন্যই বলেছি। ধন্যবাদ আপু। সিয়ামকে ছাড়া নাবিলাও থাকতে পারে না, কান্না করে। এরপর এমন একটি ঘটনা ঘটে। খালা খালুর সাথে আমার দিন অনেক ভালো কাটছিল। নাবিলা আমাকে ছাড়া কিচ্ছু বুঝছে না। আমার সাথে সব সময় থাকে, আমার হাতে সব সময় খায়। আমি যখন পড়তে বসি তখন আমার সাথে সাথে নাবিলাও পড়তে বসে। এভাবে দিন কিভাবে কিভাবে যে চলে গেল বুঝতেই পারলাম না। আমি এখন ক্লাস 8-এ পড়ি আর নাবিলা ক্লাস 3-তে। আমার এই কয়েক বছরে আমি শুধু ঈদের দিন বাসায় গিয়েছি। এভাবে আমার দ্বিতীয় বাবা মা অর্থাৎ আমার খালা খালুর সাথে আমি থেকেছি। কিন্তু আমার যখন জেএসসি পরীক্ষার সময় হয় তখন আমার সিট পড়ে আমাদের বাসার কাছে। তাই আমি খালা খালুর কাছে গিয়ে বললাম, খালা খালু, আমার পরীক্ষার সিট পড়েছে আমাদের বাসার কাছে। আমি আমাদের বাসায় গিয়ে পরীক্ষা দিয়ে আবার কিছুদিন পরে চলে আসব। তোমরা কি বলো? আরে এটা তো ভালো কথা। তোমার বাবা মার কাছেও কিছুদিন থাকতে পারলে। তবে নাবিলার জন্য চিন্তা হয়, তোমার কাছে সে ছোট্ট সময় থেকে থাকেও। এখন আমরা দেখি ওকে বোঝাতে পারি কিনা। ঠিক বলছো। আর আস্তে আস্তে ও বড় হয়েছে, আমার পড়ালেখাও বাড়ছে। আমার ইচ্ছে আমি ঢাকা গিয়ে পড়ালেখা করব। তাই এখন থেকেই নাবিলার অভ্যাস করতে হবে আমাকে ছাড়া থাকা। হুম, আচ্ছা কবে যাচ্ছ? আজকে বিকালেই যেতে যাচ্ছি। আচ্ছা, আমি পৌঁছে দিয়ে আসবো। আচ্ছা। তারপর আমি রুমে গিয়ে সবকিছু গোছানোর কাজে লেগে পড়লাম। দুপুরে খাওয়া দাওয়া করার পর খালুকে বললাম, আচ্ছা খালু, এখনই রওনা দিয়ে চলো। আর একটু পর যাই। না, এখনই চলো। এক্ষুনি চলে যাবে? আচ্ছা, ঠিক মতো খাওয়া দাওয়া করে নিজের যত্ন নিও। পড়ালেখা যেন ফাঁকি না দাও। আমরা আশায় আছি ভালো একটা রেজাল্টের। ধন্যবাদ খালা। আচ্ছা, নাবিলাকে একটু আগে দেখলাম, এখনই কই চলে গেছে? নাবিলা পেছন থেকে চলে আসে। এই তো আমি ভাইয়া। তুমি এভাবে রেডি হয়ে কোথায় যাচ্ছ বেড়াতে? আমিও যাব। না, আমি বেড়াতে যাচ্ছি না, তবে তুমি যদি আমার কথা শোনো তাহলে আমি তোমাকে বেড়াতে নিয়ে যাব। আচ্ছা, আমি তো সব কথাই শুনি। আচ্ছা বলো, কি বলবা? আচ্ছা বলি তাহলে, প্রমিস। প্রমিস। আচ্ছা বলো, কি বলবে? আমার সামনে পরীক্ষা তুমি জানো, তাই আমি আমাদের বাসায় যাব কিছুদিনের জন্য। কয়দিন তুমি কিন্তু কোনো দুষ্টুমি করবে না, কান্না করবে না কিন্তু একদম। আমি এসে তোমাকে বেড়াতে নিয়ে যাবো পার্কে, ঠিক আছে? না না না, এটা হবে না। তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব। তোমাকে ছাড়া থাকবো না ভাইয়া। তুমি কিন্তু প্রমিস করেছো। নাবিলা তো বুঝতেছিল না। তারপর সবাই মিলে বুঝিয়ে রেখে চলে আসলাম। খালু আমাকে বিকেলে পৌঁছে দিয়ে চলে গেল। আমি থাকতে বললেই থাকলো না। মা বাবা আমাকে দেখে খুব খুশি। রাতে সবার সাথে কথা বলতে বলতে বেশি দেরি হওয়ায় আর পড়তে বসলাম না, শুয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে কে যেন আমার পাশে আমাকে জড়িয়ে ধরে আছে।
আমি তো বই পেয়ে গেছি, তাই লাইট অন করলাম, দেখি নাবিলা। তখনই খালা আর মা আসলো রুমে। আমি তাদের বললাম, খালা কখন এলে নাবিলাকে নিয়ে? আর বলো না বাবা, রাতে ঘুম হচ্ছিল না, কান্না করছিল তোমার কাছে আসার জন্য। কান্না করছিল কি, তাই বাধ্য হয়ে নিয়ে আসলাম। আচ্ছা খালা, কষ্ট করে আসলে, সকালে আমি ওকে এমনটা না করতে বলবো। আচ্ছা এখন ঘুমাও, সকালে কথা হবে ওর সাথে। তারপর সকালবেলা নাবিলার সাথে কথা বলে ওকে অনেকটা বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু ও খালার সাথে যাবে না। তারপর মা বলল, আচ্ছা থাক, ও আমাদের কাছেই, অসুবিধা হবে না। কিন্তু ওর পড়া? তুই ভুলে গেছিস, ও সিয়ামের কাছে পড়ে। আচ্ছা তাহলে তো ঠিক আছে। তারপর খালা নাবিলাকে রেগে চলে গেল। আর যতদিন আমি বাসায় ছিলাম ততদিনই আমার সাথে ছিল নাবিলা। তারপর আবার চলে এলাম খালার বাসায়। এভাবে দেখতে দেখতে আরও 1 বছর হয়ে যায়। আমি এবার ক্লাস 10-এ উঠব। আমি মনে মনে ভাবলাম, নাবিলা এখন বড় হয়েছে, আমিও বড় হয়েছি, এখন আমাদের এভাবে একসাথে থাকা ঠিক হবে না। আমি খালার কাছে বলার সুযোগ খুঁজছিলাম, কিন্তু কোনো মতেই হয়ে উঠছিল না। এভাবেই প্রতি রাতে নাবিলা আমার কাছে থাকে, আমার কাছে। এক পর্যায়ে এসএসসি পরীক্ষার আগে গিয়ে আমি খালার কাছে বললাম, খালা তুমি কী ভাববে আমি জানি না, তবে বলাটা এখন খুব জরুরি। বলে ফেলো, বলে ফেলো, কি হয়েছে তোমার? আমি না তোমার খালাম্মা? আসলে আমি এখন আর এখানে থাকতে যাচ্ছি না। কেন বাবা, হঠাৎ এমন কথা বলছো কেন? আমরা কি তোমায় কষ্ট দিয়ে ফেলেছি? তোমরা আমার বাবা মা, তো আমাকে আগলে রেখেছো, তোমরা আমাকে কিভাবে কষ্ট দেবে বলো? আমি আসলে অন্য একটা কারণে এখানে থাকতে চাচ্ছি না। কি সেই কারণ বলো আমাকে। আসলে খালা, নাবিলা এখন বড় হচ্ছে, আমার সাথে একই রুমে থাকে। এই বিষয়টা আমার খুব খারাপ লাগে। আমরা এখন বড় হচ্ছি, এখন এভাবে থাকলে আমরা লোকে খারাপ ভাববে। আমি চাই না আমার জন্য আমার বোনকে কেউ খারাপ ভাবুক। আর আমি যদি অন্য রুমে থাকতে চাই, তো নাবিলা একাই সে রুমে চলে যাবে। তাই আমার এই সিদ্ধান্ত। আমার বাবা দেখি বড় হয়ে গেছে, বুদ্ধিও হয়ে গেছে। আমরা ভাবছিলাম নাবিলের, কিন্তু তাই বলে চলে যাবে? দেখো খালাম্মা, আমার যাওয়া ছাড়া আমি কোনো উপায় দেখছি না। তবে আমি তো একেবারে চলে যাচ্ছি না, কিছুদিন পর পর এসে দেখা করে যাব। তোমরাই আমার দ্বিতীয় মা বাবা, তোমাদেরকে বলে থাকবো কিভাবে বলো? আমার চোখেও পানি। আচ্ছা আমি তোমার খালুর সাথে কথা বলে তারপর সিদ্ধান্ত হবে, তার আগে না। ঠিক আছে। পরদিন সকালে খালা আমাকে জানায় আমার কোথাও যাওয়া হচ্ছে না। নাবিলাকে নাকি অন্য রুমে রাখা হবে জোর করে হলেও। তারপরে নাবিলাকে জোর করে অন্য রুমে রাখা হয়। 2-1 দিন যাওয়ার পরে নাবিলা একাই চলে আসছিল আমার কাছে, তাই আমি আমার বাসায় চলে আসি। আমি চলে আসার পর নাবিলাকে খালা অনেকভাবে বুঝিয়ে বলে, তাও বুঝতে পারে না নাবিলা। তারপর একদিন নাবিলা কান্না করতে করতে অসুস্থ হয়ে যায়। তাহলে আমাদের এখানে নিয়ে আসে খালা নাবিলাকে। নাবিলাকে রেখে চলে যায়। তবে এমন কোনো কথাবার্তা হয় মা আর খালানোর সাথে, তাও আমি হয়তো জানি না। খালা খুব খুশি ছিল যাওয়ার সময়। তারপর সুস্থ হলে আমি ওকে বুঝাই, নাবিলা দেখ, তুই বড় হয়েছিস, আমিও বড় হয়েছি, এখন এভাবে থাকলে লোকে খারাপ বলবে। দেখো, তুমি এই বিষয় নিয়ে কথা বলবে না, আমি তোমার কাছেই থাকবো। আরে তুই বুঝতে পারছিস না কেন? মানুষ এভাবে থাকে না অন্য কোনো মানুষের সাথে। তুমি কি অন্য মানুষের মধ্যে পড়ো? তুমি হচ্ছে আমার ভাইয়া। তা ঠিক হবে, তোকে বিয়ে দিতে হবে তো, তাই এখন আমাকে ছেড়ে থাকার অভ্যাস কর, এটাই ভালো হবে। আমি বিয়ে করব না, আমি তাও তোমাকে ছাড়বো না। এরপর আমি বললাম, কালকে খালা আসবে, তারপর তুই চলে যাবি, নয়তো আমি মায়ের দিব। হ্যাঁ। না ভাইয়া, তুমি আমাকে মারলেও আমি যাব না। তারপর আমি মিশিমিশি রাগ দেখিয়ে অন্য রুমে গিয়ে শুয়ে পড়লাম। পরদিন খালা আসলে আমি আজকের দিন থেকে যেতে বললাম। না বাবা, তোর খালু আসবে, আজকেই চলে যাব। আচ্ছা, কি আর করার। বাবা মন খারাপ করিস না, এদিকে আসো। আমি খালার কাছে যাওয়ার পর খালা আমাকে কিছু টাকা দিল। আমি নিতে চাইলাম না, তাও জোর করে দিয়ে গেল। মনে মনে বললাম, আমার কপাল খুব ভালো, এমন খালা খালু সহজে সবার ভাগ্যে থাকে না। তারপর আমি পড়তে বসলাম। তারপরে খবর আসলো খালা খালু আর নেই বর্তমান। এসব কিছু ভাবছি আর আমার চোখ দিয়ে পানি পড়ছে। হঠাৎ কেউ আমার চোখের পানি মুছে দিল। তাকে দেখি আমি নাবিলার বেডের পাশে বসে খালা খালুর কথা ভাবছিলাম আর আমার চোখ দিয়ে পানি পড়ছিল। ঠিক তখনই কেউ আমার চোখের পানি মুছে দিল। আমি তাকিয়ে দেখলাম নাবিলা। ভাইয়া, কান্না করছো কেন তুমি? আর আমি কোথায় আছি? তুমি হাসপাতালে আছো, একটু ব্যথা পাইছিলে। আর আমি কই কান্না করছি? আমি তো কান্না করছি না, চোখে কি জন্য পড়েছিল। আচ্ছা, এখন আমার ভালো লাগছে না এখানে, চলো চলে যাই এখান থেকে।
আর আব্বু আম্মু কই? তাদের সাথে না আমি চলে আসলাম বাসায়, আমার মনে পড়ছে না তো। আচ্ছা, আমি ডাক্তারের কাছে বলে আসছি, তুমি থাকো এখানে। সত্যিটা আর বললাম না। এরপর আমি বাইরে এসে মাকে কল করলাম। মা, নাবিলার জ্ঞান ফিরেছে আর খালাকালুর কথা জিজ্ঞেস করছে। আমি এখন কি বলবো? সত্যিটা তো জানাতেই হবে। আচ্ছা, ওকে বাসায় নিয়ে আয়, আমরা কিছু করি। তারপর ডাক্তারের সাথে কথা বলে নাবিলাকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর এত মানুষের ভিড় থেকে নাবিলা বলল, আচ্ছা ভাইয়া, এত মানুষ কেন এখানে আমাদের বাসায়? কি হয়েছে? তুমি তখনও কান্না করেছিলে, এখন আবার কান্না করছো? হাত দিয়ে চোখের পানি মুছে। কিছু না, আগে ভিতরে চলো, তারপর বলছি। তারপর নাবিলা আর আমি চলে আসলাম বাসার ভিতরে। ভিতরে এসে নাবিলা উঠানে দুইটা লাশের খাটিয়া দেখে থমকে দাঁড়ায়। তারপর আস্তে আস্তে গিয়ে আমার আম্মুর পাশে গিয়ে বলে, খালা, ওই দুইটা কাদের লাশ? কারা মারা গেছে? খালা বলো, ওখানে কার লাশ? আর আপু মুকই? তোমরা সবাই কান্না করছো কেন? তখনই পিছন থেকে বড় খালা এসে কান্না করতে করতে বলে। মা নাবিলা, চলো দেখবে কার লাশ। তারপর খালা গিয়ে কাফনের কাপড় সরালে নাবিলা তার নিজের বাবা মায়ের লাশ দেখে অজ্ঞান হয়ে যায়। আমি তাড়াতাড়ি পানি এনে চোখে মুখে পানি দিলাম। একটু পর জ্ঞান ফিরল। খালা খালুর জন্য কান্না করতে করতে আবার অজ্ঞান হয়ে পড়ল নাবিলা। নাবিলাকে দৌড়ে গড়ে নিয়ে গেলাম। এদিকে বাদ জোহর জানাজা হবে, তাই এখনই লাশ নিয়ে যাওয়া হবে মাঠে। এদিকে নাবিলা জ্ঞান ফিরলে নাবিলা তার বাবা মাকে দেখার জন্য ছুটে যায় খাটিয়ার কাছে। শেষবারের মতো দেখার পর নাবিলার সামনে থেকেই তার বাবা মাকে নিয়ে যাওয়া হলো। নাবিলার কান্নার বেগ আরও বেড়ে গেল। একটু পর জোহরের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার পর আমি আর খালাতো ভাই মনির চলে আসলাম বাসায়। বাসায় আসার পর নাবিলা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলে, ও ভাইয়া, আমার বাবা মাকে কোথায় রেখে আসলা? এখন আমি কার কাছে থাকবো? তুমিও চলে যাবে, মা বাবাও চলে গেল, এখন আমি পুরো একা। চুপচাপ দাঁড়িয়ে আছি, আমার কিছু বলার মতো ভাষা নাই। কি জবাব দিব আমি? কি হলো, চুপ করে আছো কেন? কথা বলো ভাইয়া। তখনই মা, বড় খালা, নানা, নানু সেখানে চলে এসেছে। তারপর তারা নাবিলাকে নিয়ে বলে, তুমি আমাদের কাছে থাকবে নানু। সেদিনের মতো নাবিলাকে বুঝিয়ে রাখলো নানা, নানু। তৃতীয় দিনে আমাদের গ্রামে একটা নিয়ম আছে, মৃত ব্যক্তির মাগফিরাতের জন্য মানুষ খাওয়ানো হয়। আমরা সেই অনুযায়ী কাজ শেষ করে রাতে সবাই বসে আছে একসাথে। এখন সবাই সবার বাসায় যাওয়ার পালা। তখনই বড় খালা নানা, নানুকে বলে, বাবা, আমি একটা কথা বলতে চাই। জানি না এই মুহূর্তে এটা বলা ঠিক হবে কি না, তবে তাও বলছি। আমি নাবিলাকে আমার বাসায় বউ করে নিয়ে যেতে চাই। তোমরা কি বলো? এই ব্যাপারে আগে থেকেই একটা কথা আছে, তোকে পরে বলছি। আব্বু, এখনই বলা উচিত। আচ্ছা ঠিক আছে, তোরা দুজনই আমার সাথে আয়। তারপর নানু, নানা, মা আর বড় খালা সবাই একটু ঘরের ভিতরে চলে গেল। এখন বাইরে আমি, মনির আর নাবিলা। নাবিলা খুব চুপচাপ হয়ে বসে আছে। আমি মনিরকে বললাম, মনির, খালা কি বলতে চাইছিল নানাকে? জানি না ভাই। ও, তাহলে খালার কাছে জিজ্ঞেস করতে হবে। এদিকে সবাই ভিতরে গিয়ে বলছে, বাবা, তখন কি বলতে চাইলে? দেখ মা, তুই যে প্রস্তাবটা নিয়ে এসেছিস সেটা তো সম্ভব না। তোর সেজো বোন আর ছোট বোন আগে থেকেই সব কিছু ঠিক করে রেখেছে। কি ঠিক করে রেখেছে ওরা? তোরা তো জানিস নাবিলা সিয়ামকে ছাড়া কিচ্ছু বোঝে না, সব সময় সিয়ামের সাথেই থাকে সেই ছোট থেকেই। আর তাই ওরা দুই বোন ওদের বিয়ে ঠিক করে রেখেছিল, তাই মনিরের সাথে ওর বিয়ে দেওয়া সম্ভব না। কিন্তু এটা আগে কেন জানানো হয়নি? আর নাবিলাকে সিয়ামের ওখানে থেকে তাহলে নিয়ে আসা হলো কেন? কারণ ওদের এই বিষয়ে জানানো হয়নি, এটা ভেবে যদি শিয়ামের পড়ালেখায় ক্ষতি হয়। ও, আমি জানি না, তাই বলেছিলাম, সরি। আর একটা কথা, নাবিলাকে এখানে না রেখে ও যেখানে খুশি সেখানে, মানে সিয়ামের কাছে রাখলেই তো হয়। ঠিক বলেছ আপু, আমি সিয়ামের সাথে কথা বলছি এ বিষয়ে। তাই করা উচিত। এদিকে আমরা বসে আছি, কেউ কোনো কথা বলছি না। এমন সময় সবাই আসলো। তখনই মা আমাকে বলল, সিয়াম বাবা, এদিকে আয় তো। বলো, কি বলবে? আমরা অনেক আগে থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি।
তোর আর নাবিলার বিয়ের ব্যাপারে। এটা কি বলছো তুমি? আমি ওকে এই নজর কখনো দেখিনি। আর ও এখনো ছোট, মাত্র এবার ক্লাস 8 থেকে 9-এ উঠবে। দেখ, এই মুহূর্তে নাবিলার কাছে তোর থাকা খুবই প্রয়োজন। আর তুই না করলে ওকে মনিরের সাথে বিয়ে দেওয়া হবে। সারা জীবন ও তোর সাথে থাকলো, এখন অন্য জায়গায় মানিয়ে নিতে পারবে তো? না, আমি রাজি। তবে এই মুহূর্তে এটা না করাই ভালো, কারণ খালাকালুকে হারিয়ে ও এখন খুব কষ্টে আছে। এই তো লক্ষ্মী ছেলে আমার। তবে এখনই না, নাবিলাকে জিজ্ঞেস করব আগে, তারপর সিদ্ধান্ত হবে। তারপর আমরা সবার কাছে যাওয়ার জন্য মুখ পিছনের দিকে ফেরালে দেখি নাবিলা দাঁড়িয়ে আছে। তার মানে কি ও সবটা শুনে ফেললো? হঠাৎ মা আর আমি নাবিলা আর আমার বিয়ের ব্যাপারে কথা বলে সবার কাছে আসার জন্য পিছনের দিকে তাকানো মাত্রই দেখতে পেলাম নাবিলা দাঁড়িয়ে আছে। এমন সময় আমরা কিছু বলতে যাবো, তখন নাবিলা বলল, তোমরা কি বললে? আমি শুনেছি ভাইয়াকে বিয়ে করলে কি আমি সব সময় ভাইয়ের কাছে থাকতে পারবো? সিয়ামের কাছে না, আমাদের কাছেও থাকতে পারবে। তবে যদি তুমি রাজি হও তাহলে কেবল সম্ভব এটা। আমি রাজি। আমার সবচেয়ে পছন্দের 3 জন মানুষের মধ্যে 2 জনকে হারিয়ে ফেলেছি, আর একজনকে হারাতে চাই না। আমি রাজি খালা। আচ্ছা চলো মা, আগে তোমার নানা নানুর কাছে যাই। তারপর মা এসে নানা নানুকে আমাদের ডিসিশন জানালো। নানা বলে, আচ্ছা, এটা তো ভালো খবর। নাবিলার শুধু থাকার মতো একটা ঘরই না, আপন মানুষও পাচ্ছে। আর আমি আমার মেয়ের শেষ ইচ্ছে পূরণ করতে পারছি। আচ্ছা, শুভ কাজ দেরি করতে নেই। তাও আমার কিছু বলার আছে একা ওদের সাথে। তারপর নানা নানু আর আমরা থাকলাম, সবাই চলে গেল। তারপর নানু বলল, নাবিলা, তুমি এখনো ছোট। আমরা ঠিক করেছিলাম তোরা বড় হলে তোদের বিয়ে দেব, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। আমরা এখনই তোদেরকে এক করে দিচ্ছি। তার আগে বলতে চাই, তোমরা এখনো ছোট দুজনেই, তাই এমন কিছু করবা না যার দ্বারা তোমাদের কোনো ক্ষতি হয়। বুঝতে পারছি নানু কি বলতে চাইছো। আমি এই বিষয়ের উপর সচেতন। তোমরা কি নিয়ে আলাপ করছো? ওটা তোমাকে আমি পরে বলছি নানু। তারপর আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বলা হলো। তারপর সবার সাথে কথা বলে সামনের সপ্তাহে বিয়ের তারিখ ঠিক করা হলো। এই 1 সপ্তাহের মধ্যে বিয়ের সব কাজ শেষ করে ফেলা হলো। আমাদের বিয়ে নিয়ে সবাই খুশি থাকলেও বড় খালা খুশি হতে পারেননি খুব একটা। তাও যেহেতু ছোট বোনের ইচ্ছে ছিল, তাই অমত পোষণ করতে পারছেন না। আমাদের বিয়ের দিন চলে আসলো। খুব বেশি একটা বড় করে অনুষ্ঠান করছি না, নিকট আত্মীয় আর কয়েকজন বন্ধু নিয়ে আমাদের বিয়ের কাজ শেষ হয়। আজকে নাবিলাকে খুব খুশি দেখাচ্ছে। খালাখালো মারা যাওয়ার পর এই প্রথম নাবিলাকে এত খুশি দেখছি। সব কাজ শেষ, এখন আমাদের বাসায় যাওয়ার পালা। নাবিলাকে নিয়ে নাবিলার বাসা থেকে আমরা বের হলাম। আমাদের বাসায় যাওয়ার আগে খালাখালোর কবরের পাশে গিয়ে জিয়ারত করলাম। নাবিলার একটু মন খারাপ হয়ে গেছে। আমি বললাম, নাবিলা তুমি মন খারাপ করো না। আচ্ছা এখন চলো আমাদের বাসায় যাই, তোমার জন্য গিফট আছে। আচ্ছা চলো। তারপর চলে আসলাম আমাদের বাসায়। বাসায় আসার পর ভাবি নাবিলাকে নিয়ে গেল। আমিও গিয়ে ভিতরে বসলাম। একটু পর মা আসলো, এসে আমাকে বলছে, সিয়াম, নাবিলাকে আমাদের এইখানের স্কুলে ভর্তি করে দিলে কেমন হয়? মা এটা তো ভালো কথা, তবে অল্প কিছুদিন পর ভর্তি করলে ভালো হবে। এই কদিনে ওকে নিয়ে ঘুরিয়ে বেরিয়ে ওর মন হালকা করতে হবে, তারপর ভর্তি। তা ঠিক আছে, আমি তোর বাবার কাছে বলেছি, সেও তাই বলল। আচ্ছা, রাত অনেক হয়েছে, ঘরে যা। তারপর আমি আমার ঘরে চলে আসলাম। ঘরটা আর 5টা বাসর ঘরের মতো সাজানো না, কারণ হচ্ছে আমরা এখন খুব ছোটই বলতে পারেন। আমরা কেউই এই ব্যাপারে প্রস্তুত না, আর এই কথা আমি ভাবিকে আগেই বলেছিলাম, তাই এমনটা হয়েছে। আমি ঘরে আসার সময় 1 প্লেট খাবার নিয়ে আসছিলাম। আমি নাবিলাকে বললাম, নাবিলা এখন এই খাবারটা খেয়ে নাও। না, আমি খাবো না এখন, নিজের হাতে তুমি খাইয়ে দাও। আচ্ছা আসো এদিকে, আমি খাইয়ে দিচ্ছি। তারপর আমি নিজের হাতে নাবিলাকে খাইয়ে দিচ্ছিলাম। খাওয়ানো শেষে আমি নাবিলাকে বললাম, এসব বাড়ি কাপড় সবকিছু পাল্টে আসো যাও। আচ্ছা, তুমি কি বাইরে যাবে? কেন, কিছু লাগবে? আইসক্রিম। আচ্ছা ঠিক আছে। এরপর আমি প্লেট গুছিয়ে নিয়ে নিচের দিকে গিয়ে আইসক্রিম নিয়ে আসলাম। আইসক্রিমটা খাওয়ার পর নাবিলা বলল, আচ্ছা ভাইয়া, এখন শুয়ে পড়ো এখানে। আচ্ছা ঠিক আছে, তবে এখন আর বাইয়া বলা যাবে না। এখন আমি তোমার পিচ্চির স্বামী, আর তুমি আমার পিচ্চি বউ। আচ্ছা ঠিক আছে। তারপর আমি শুয়ে পড়লাম একটা বালিশে। তখনই নাবিলা তার বালিশটা ছুঁড়ে ফেলে দিয়ে আমার বুকের উপর মাথা দিয়ে শুয়ে পড়লো আর বলল,
আজকে থেকে একটা বালিশ থাকবে শুধু, আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। ছোটবেলায় যখন থাকতাম তখন আমার খুব ভালো লাগতো, কিন্তু একটু বড় হওয়ার পর আর তুমি নাও না বুকে, আর এখন এটা আমার অধিকার আদর নেওয়া। এগুলো তোমাকে শিখাইছে কে? ভাবি না বললো। আগে বড় হও, তারপর এখন ঘুমাও। তারপর আমরা ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠে নাবিলাকে বললাম, তুমি বিকালবেলা রেডি থাকবে, আমি তোমাকে নিয়ে বেড়াতে যাব। সত্যি বলছো? আমাকে বেড়াতে নিয়ে যাবা? নিয়ে যাব। তারপর নাবিলা খুশি মনে চলে গেল আম্মুর কাছে। বিকালবেলা আমরা দুজনে পাশের একটা পার্কে যেয়ে সারাটা বিকাল বেড়ালাম, ফুচকা খেলাম, আনন্দ করলাম। তারপর সন্ধ্যায় দুজনে চলে আসলাম বাসায়। এভাবে কিছুদিন যাওয়ার পর নাবিলার মন খারাপ ঠিক হয়ে গেছে। আগের মতো মন খারাপ করে বসে থাকে না, আজকে স্বাভাবিক হয়ে গেছে নাবিলা। তাই আমি একদিন ওকে বললাম, নাবিলা চলো আজকে তোমাকে ভর্তি করে দেবো স্কুলে। কিন্তু এখন কি আমাকে ভর্তি নিবে ওনারা? আব্বু সব ব্যবস্থা করে রাখছে, তাছাড়া আব্বুর স্কুলে তোমাকে ভর্তি করে দেব। আচ্ছা ঠিক আছে। তারপর নাবিলাকে স্কুলে ভর্তি করা হলো। আমিও আবার কলেজে যাওয়া কন্টিনিউ করলাম। মনে হচ্ছে সময় খুব দ্রুত চলছে। দেখতে দেখতে নাবিলার ক্লাস 10-এ উঠে পড়ছে, আর আমি ইন্টার সেকেন্ড ইয়ারে। আর কিছু মাস পরে দুজনেরই পরীক্ষা, তাই আমরা মনোযোগ সহকারে পড়ালেখা করছিলাম। সারাদিন কলেজ করা, বিকালে একটু বেড়াতে যাওয়া, অনেক রাত পর্যন্ত পড়ালেখা করে একসাথে ঘুমানো, খুব ভালোভাবেই আমাদের দিন কাটছিল। তবে আমাদের এই সুখ মনে হচ্ছে কারো সহ্য হচ্ছে না। তাই এমন এক বিপদ আমাদের সামনে অপেক্ষা করছে, তা আমরা কোনোভাবেই ভাবতে পারি নাই। আমাদের দুজনেরই বোর্ড পরীক্ষার সামনে, তাই আমরা যতটা সম্ভব ভালো রেজাল্ট করার চেষ্টা করছি। সারাদিন কলেজ, বিকালে বেড়াতে যাওয়া, রাতে একসাথে পড়া, তারপর একসাথে ঘুমানো, সব মিলিয়ে ঠিকঠাক সময় পার হচ্ছে আমাদের। তবে আমাদের এই সুখ হয়তো কারো সহ্য হচ্ছে না। কোনো বড় বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। একদিন আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, তখন দেখি খালাতো ভাই মনির নেশা করে পড়ে আছে। কাছে গেলে আমাকে নেশার ঘুরে থাকা অবস্থায় বলল, ওহ, তুই আমার সামনে কেন আসছিস? তুই নাবিলাকে বিয়ে করে ঠিক করিস নাই। ওর সমস্ত সম্পত্তির ওপর শুধু আমার অধিকার, আমি ওকে বিয়ে করব। কিছুদিন পর তোর দিন আসছে, তোকে শেষ করে আমি হব নাবিলার সব সম্পত্তির মালিক। ওর কথা শুনে আমি একদম অবাক। আগে অ্যাকশন নেওয়া যাবে না, আগে সবকিছু ক্লিয়ার হতে হবে। তারপর আস্তে আস্তে একটা রিক্সায় মনিরকে তুলে নিয়ে ওর বাসার সামনে ডেকে আসলাম। তবে বাসার ভিতরে গেলাম না, মনিরের কথাগুলো সব রেকর্ড করে নিলাম। আমাদের বাসায় ফিরে আসার সময় আমার এক বন্ধুকে ফোন করলাম। নাহিদ, বন্ধু কেমন আছিস? খোঁজখবরই পাওয়া যায় না। আরে আলহামদুলিল্লাহ ভালো। আরে জানিস তো আমার 1 বছর পিছিয়ে গেছি আমি, তাই খুব একটা বাইরে বের হই না। বন্ধু, একটা সাহায্য লাগবে। আচ্ছা, কি সাহায্য লাগবে একবার বল শুধু। আরে আমি তোকে একটা ছেলের ছবি দিচ্ছি, তুই দিনরাত 24 ঘন্টা ছেলেটার উপর নজর রাখবি, আর কি থেকে কি হয় আমাকে জানাবি। আচ্ছা ঠিক আছে, আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ছবিটা দে, তারপর আমি দেখছি। আমি মনিরের ছবিটা আর কিছু টাকা দিলাম ওর এই নাম্বারে, সাথে সাথে নাহিদের ফোন। বন্ধু, ছেলেটার ছবি দিলে কেন তা বুঝলাম, কিন্তু টাকা দিলি কেন? আমাদের বন্ধুত্বের এই দাম দিলি তুই, আমার কিনা শেষ পর্যন্ত টাকার বিনিময়ে কাজ করাবি? কষ্ট পাইলাম খুব। এই শালা অপারেটিং এর দোকান, আমি তোকে টাকা দেই নাই, তাই তো আর 24 ঘন্টা ওর পেছনে থাকতে পারবি না। পড়ালেখা আছে, তুই তো আবার লোক লাগাবি, তাদের খরচের জন্য কিছু দিলাম একটু, যাতে তোর উপর চাপ না পড়ে। ও আচ্ছা, তোর কাজ হয়ে যাবে, আচ্ছা রাখি। তারপর আমি কলটা কেটে দিয়ে রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি, মনির যা বললো তা যদি সত্যি হয় তাহলে আমাদের উপর বিপদ, কিন্তু মনির এমনটা নিশ্চয়ই করবে না, তাই যেন হয়। আর যদি আমাদের ক্ষতি করার চেষ্টা করে তবে কি হবে? মা বাবাকে জানাবো, নাকি আগে সবটা পরিষ্কার হোক, তারপর দেখছি কি করা যায়। এইসব টেনশনে আমি একদম অস্থির হয়ে পড়লাম। আর মনিরের ব্যাপারে এমন ধারণা থাকার কারণ হচ্ছে ও স্কুল লাইফ থেকেই মারামারি গেঞ্জামের সাথে যুক্ত, অনেক খারাপ লোকের সাথে ওরা বসে আছে। এমন কিছু করবে না তার মানেও নাই। এই কারণগুলো আমার কাছে যথেষ্ট নয়। তারপর আমি বাসায় চলে আসলাম, রুমে গিয়ে ফ্রেশ হয়ে বসে আছি, এমন সময় নাবিলা আসলো। তোমাকে এমন কেন দেখাচ্ছে? কি হয়েছে আমাকে বলো। কিছু হয়নি বেচি, এমনি বসে আছি। একদম পিচ্ছি বলবা না, আমি এখন এসএসসি পরীক্ষার্থী। তাও হবেছি। বুইরা ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে পিচ্ছি বলবো না, তুমিও আমাকে বুইরা বলবা না। কেন, কেমন লাগে? এই বলে কিলকিলিয়ে হেসে উঠলো। আমি একদিনে ওর হাসির দিকে তাকিয়ে আছি। একটু পর ওর দাগ খায় আমার হুঁশ ফিরল। তারপর আমি বললাম, খাওয়া দাওয়া করেছো? না, তোমার সাথে খাবো। দুপুর গড়িয়ে বিকেল, তারপর সন্ধ্যা হয়ে গেছে, এখনো খাও নাই কেন? আসো তাড়াতাড়ি আসো। এরপর খাওয়া দাওয়া করে মা বাবার সাথে কিছুক্ষণ কথা বলে চলে আসলাম আমাদের রুমে। দুজনে পড়তে বসলাম।
আমি একটু পর খেয়াল করে দেখি নাবিলা আমার দিকে খুব সুন্দর করে তাকিয়ে আছে। আমি ওর দিকে তাকালে ও মুখ ঘুরিয়ে ফেলছে। এই ঘটনা আমি কয়েকবার খেয়াল করলাম, কিছু বললাম না। ও কি আমাকে নিয়ে ভাবছে? এত কিছু মাথায় আসছিল না, মাথায় শুধু মনিরের কথা ঘুরপাক খাচ্ছে। এভাবে টেনশনে 2টা দিন কাটলো আমার। হঠাৎ নাহিদ একটা জায়গার লোকেশন পাঠালো আর আমাকে কল করলো। সিয়াম ভাই, তোর বিপদ, ওই ছেলেটা কিছু লোক ভাড়া করেছে যারা মানুষকে কিডন্যাপ করার পর টর্চার করে মেরে ফেলে, কোনো প্রমাণ রাখে না। কি বলছিস? আজকে আমার বড় কোনো অ্যাকশন নেওয়া দরকার। এখন তুই যেখানে থাকিস না কেন বাসায় চলে যা, ওরা যে কোনো সময় হামলা করবে। আমি বাসায় আজ, চিন্তা করিস না। আর তোর বন্ধুদের ওখান থেকে চলে আসতে বল, আমি লিগ্যাল অ্যাকশন নেব। আচ্ছা রাখি। তারপর আর আমি কোনো কিছু অপেক্ষা না করে মা বাবার কাছে চলে গেলাম। মা বাবা, তোমাদের কাছে আমি কিছু বলতে চাই। আচ্ছা কি বলবি বল, অনুমতি নিতে হবে কেন? ভিডিওগুলো দেখালাম আর সেদিনের সব কথাই বললাম। সবটা শুনে মা বাবা খুব রেগে গেলেন। সামান্য সম্পত্তির লোভে এমন কাজ করতে বলল মনির? বাবা বলল, আমি থানায় যাচ্ছি সব প্রমাণ নিয়ে, তুই বাসাতেই থাক। বলা তো যায় না কখন কি হয়। কিন্তু বাবা। কোনো কিন্তু নয়, তোর বড় খালাকে সবটা জানা, আমি আসছি। তারপর চলে গেলেন থানায়। আমি বড় খালাকে কল করলাম, কিন্তু কল রিসিভ করছে না। মা, কল রিসিভ করছে না তো? থাক, না করলো। আমার বোনের ছেলে হয়ে এত যখন একটা কাজ করার প্ল্যান করবে, এটাই কখনো ভাবিনি। তোর নানা নানুর কাছে ফোন কর। তারপর আমি নানাকে কল করে মার কাছে ফোনটা দিয়ে রুমে চলে আসলাম। এদিকে বাবা থানা যাওয়ার পর একটা সাধারণ ডায়েরি করেন এবং সব তথ্য প্রমাণ দিয়ে দেয় ওসির কাছে। ভিডিওগুলো দেখে ওসি বলে, ধন্যবাদ স্যার, আমরা এদের ধরার জন্য বেশ কিছুদিন যাবৎ চেষ্টা করছি। আপনি টেনশন করেন না, আমরা একটা ব্যবস্থা করে ফেলবো। আপনি নিশ্চিন্তে বাসায় যান। যেহেতু আমাদের লোকেশন সহ দিলেন, তাই আমরা এক্ষুনি বেরিয়ে পড়বো। ধন্যবাদ স্যার। তারপর বাবা আবার বাসায় চলে আসেন। এদিকে মা নানা নানুর কাছে সবটা খুলে বলল। তারপর কল কেটে দিল। মনির যাদের আমাকে অপহরণ করার জন্য হায়ার করেছিল, তারা একটা গ্যাংয়ের হয়ে কাজ করে। পুলিশ তাদেরকে ধরতে গিয়ে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে। এতে 2 জন পুলিশ আহত হয় এবং একজন গ্যাং মেম্বার নিহত হয়। পরদিন দুপুরে আমাদের থানা থেকে জানানো হয় মনিরের সাথে আরও 2 জন অর্থাৎ খালা খালুও জড়িত এবং সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। সেটা শুনে নানা নানু মা বাবা আমরা সবাই থানায় গেলাম। তারপর অফিসারের সাথে দেখা করে সোজা লকআপের দিকে গেলাম। বড় খালা খালুকে দেখে নানা নানু বলল, ছি ছি, তোকে আমাদের মেয়ের জামাই বলতে লজ্জা করছে। সামান্য কিছু শতাংশ জমির জন্য মানুষ এত নিচে নামে? তোকে না দেখলে বুঝতামই না। থাক, তোরা এখানেই থাকবি। তোদের যা শাস্তি হবে তাই আমরা মেনে নেব। বাবা মা, আমাদের ভুল হয়ে গেছে। আমায় এইভাবে করতে চাইনি আসলে। আমরা নাবিলাকে শুধু আমাদের বাড়ির বউ করে নিতে চাইছিলাম, কিন্তু কি থেকে কি হয়ে গেল আমরা বুঝতে পারিনি। তারপর সবাই আরো অনেক কথা শোনালো তাদের। তারপর নানা বলল, সবই চলতো, ওর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। এটা বলে সবাই চলে আসছিল। তখনই পিছন থেকে মনির বলে উঠল, একবার শুধু বের হয়নি, তারপর তোদের দেখে নেব সবাইকে। আগে বের হ, তারপর দেখা যাবে। এই তাড়াতাড়ি বাসায় চলো, নাবিলা বাসায় একা আছে। চল চল। তারপর আমরা বাসায় আসার সময় ঠিক করলাম নাবিলাকে এ ব্যাপারে কোনো কিছু বলবো না, কারণ এতে করে ও আবার মানসিকভাবে ভেঙে পড়তে পারে। সবাই বাসায় চলে আসলাম আমাদের স্বাভাবিকভাবে জীবনযাপন করার লক্ষ্যে। আমরা আবারও পড়ালেখা চালিয়ে যাচ্ছি আগের মতো। একদিন আমার পড়া কমপ্লিট করে অনেকটা দেরি হয়ে যায়। কমপ্লিট করে এসে বিছানার বসার সাথে সাথে ঘুমের গুড়ি নাবিলা বলছে, তুমি আমাকে ভালোবাসো না সিয়াম, আমাকে কখনো আদর করো না। আমার বান্ধবীদের তো হাজবেন্ড আছে, তারা বলে তাদের হাজবেন্ড তাদের কত ভালোবাসে। ঘুমের গুড়ে পাগলিটা কি বকবক করছে? তুমি যে এখনো ভিজছি, সময় হোক তারপর প্রাপ্য তোমাকে বুঝিয়ে দেব। আর কে বলছে আমি তোমাকে ভালোবাসি না? মা যেদিন থেকে আমাকে বলল তোমার সাথে বিয়ে হবে, আমার সেদিন থেকে আস্তে আস্তে তোমার প্রতি আমি দুর্বল হতে হতে অনেকটাই ভালোবেসে ফেলেছি। তোমার সঙ্গে যদি সবকিছু প্রকাশ করে ফেলি তাহলে ততদিন মাথায় চড়ে থাকবে, তাই সময় হোক তারপর বলবো। এইটা বলে আমিও ঘুমিয়ে পড়লাম। তখন নাবিলা আমার বুকের উপরে এসে শুয়ে পড়লো আর মনে মনে বলল, তুমি তো আমাকে 2 বছর আগে থেকে ভালোবাসো, তবে আমি তোমাকে ভালোবাসে কি বোঝার পর থেকে ভালোবাসি। তুমি কেন বুঝো না? হ্যাঁ, সেই ছোটবেলা থেকে তোমাকে ছাড়া থাকতে পারি না। তারপর নাবিলাও ঘুমিয়ে পড়ে। সকালে উঠে আবার রোজকারের মতো রুটিন শুরু হয় আমাদের। সামনের পরীক্ষা বেশি দিন নাই।
যেহেতু আগে নাবিলাদের পরীক্ষা, তাই আমি আমার পড়ার পাশাপাশি ওকেও হেল্প করছি। দেখতে দেখতে পরীক্ষা চলে এলো। আমি প্রতিদিন ওকে হলে নিয়ে যাই, আবার নিয়ে আসি। নাবিলার অনেকগুলো বান্ধবী আছে, তা আমি জানতাম না। একদিন আমি পরীক্ষা শেষ হওয়ার পর নাবিলার জন্য দাঁড়িয়ে আছি। হঠাৎ কয়েকটা মেয়ে এসে আমাকে বলল, দুলা ভাই কেমন আছেন? আমাদের ফুচকা খান, চলুন চলুন। এক মিনিট, তোমরা কারা? তোমাদের সাথে আমি বা যাব কেন? তখন নাবিলা সেখানে এসে বলে, এই তোরা ওনার সাথে কি কথা বলছিস রে? হ্যাঁ, আমি আগেই বলে রাখি, ওনার থেকে দূরে থাকবি। উনি শুধু আমার। আরে কিছুই না, দুলা ভাইকে ফুচকা খাওয়াতে বললাম। তুই তো দেখছি। থাক, বললাম না। এখন চল, আমাদের ফুচকা খাওয়াতে বল তোর উনিকে। নাবিলা আমার দিকে তাকালো। আমি আর উপায় না পেয়ে সবাইকে নিয়ে চলে এলাম ফুচকা খাওয়াতে। ফুচকা খাওয়ার সময় নাবিলাকে খুব মায়াবী লাগছিল। আমি ওর দিকে এক নজরে তাকিয়ে আছি। হঠাৎ মনে পড়লো তাড়াতাড়ি যেতে হবে আমাদের। সবাইকে ফুচকা খাওয়ানোর পর সবার থেকে বিদায় নিয়ে যে যার মতো বাসার দিকে চলে গেল। নাবিলা আর আমি চলে আসলাম বাসায়। দেখতে দেখতে নাবিলার পরীক্ষা প্রায় শেষ। এখন আমার পরীক্ষা শুরু। আমি পড়ালেখা মনোযোগ দিলাম। আমার স্বপ্ন আমি ঢাকাতে গিয়ে পড়ালেখা করব। সেই লক্ষ্যে আমি পড়ালেখা করছি। এর মাঝে একটা বিষয় আমার কাছে খুব বেশি অবাক করছে, নাবিলার বাচ্চামো সবগুলো কমছে, তবে একেবারে যায়নি। আর নতুন এক নাবিলাকে আমি দেখতে পাচ্ছি। আমার পরীক্ষার জন্য বেশি একটা সময় দিতে পারছি না। কিছুদিন পর শুরু হলো আমাদের পরীক্ষা। এই পরীক্ষার কদিন নাবিলার কাছ থেকে অনেকটা সহযোগিতা পেয়েছি। একদম ছায়ার মতো আমার পিছু পিছু ছিল। আজকে আমাদের পঞ্চম পরীক্ষা, তাই তাড়াতাড়ি পরীক্ষার হলের দিকে যাচ্ছিলাম। তখন একটা মেয়ে এসে বলল, হ্যালো, আমার নাম মিথিলা। আমার কি বন্ধু হতে পারি? মনে মনে বলছি, এই মেয়ে তো আমার সাইডের সিটে বসছে। এই কদিনে কথা বললো না হঠাৎ, আর আজকে বন্ধুত্ব করতে যাচ্ছে। কোনো কারণ তো নিশ্চয়ই আছে। আমি তো আপনাকে চিনি না, তাও ভদ্রতার খাতিরে হাত মেলালাম। আরে অসুবিধা নেই, পরিচিত হয়ে নিচ্ছি। আমার বাসা এখানে, আমি বর্তমানে টাঙ্গাইলের সদরে থাকি। আমার বাসা টাঙ্গাইল সদরে। তাহলে আজ থেকে আমরা বন্ধু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তারপর আমরা দুজন হলে চলে গেলাম। একটু পর পরীক্ষা শুরু হলো। যা ভাবছিলাম তাই। এই মেয়ে শুধু বন্ধুত্ব করেছে পরীক্ষায় দেখে লেখার জন্য। পুরোটা পরীক্ষা জুড়ে আমার খাতা থেকে লিখছে। পরে আমি তাড়াতাড়ি লিখে খাতা জমা দিয়ে চলে এসেছি, কারণ মেয়েটার সাথে যদি আমার বন্ধুত্বের সম্পর্ক নাবিলা জানে, তাহলে আল্লাহ জানে কি থেকে কি করে ফেলে। তাই আমি খুব বেশি একটা সময় পরীক্ষা কেন্দ্রে না থেকে চলে আসলাম বাসায় তাড়াতাড়ি। এভাবে মূল পরীক্ষা শেষ, এখন শুধু একদিন গিয়ে প্র্যাকটিক্যালগুলো দিয়ে আসলেই হবে। সেদিন আমি রেডি হচ্ছিলাম প্র্যাকটিক্যালগুলো দিয়ে আসার জন্য। তখন নাবিলা চলে আসলো সেখানে। শোনো, বলছিলাম তোমাকে একটা কথা বলার ছিল, তবে এখানে বলবো না। আমাকে আগে আজকে বেড়াতে নিয়ে যেতে হবে, সেখানে বলবো। কি কথা, এখনই বলা যাও? না, একদম না। আচ্ছা তাহলে এক কাজ করো, আর আমার পরীক্ষা আধা ঘন্টা শেষ, তারপর তুমি আর আমি সারাদিন বেড়াবো। সত্যি বলছো? চলো। তারপর নাবিলাকে নিয়ে আমি চলে আসলাম কেন্দ্রে। তারপর আমি গিয়ে প্র্যাকটিক্যালগুলো জমা দিলাম তাড়াতাড়ি। তারপর আবার যখন নাবিলার কাছে আসলাম, তখনই পিছন থেকে মিথিলা চলে আসলো। আইসি, আমি শোনো। ও আরে মিথিলা, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? তোমার সাথে একটা কথা আছে, একটু 2 মিনিট সাইডে আসো। আমিও ভালো আছি, তবে এখানে বলে ভালো হয়। আনা 1 মিনিট প্লিজ। আচ্ছা নাবিলা, একটু এখানে থাকো, আমি 1 মিনিট আসবো। তুমি এখানেই থাকবে কিন্তু। আচ্ছা। তারপর আমি মিথিলার সাথে গেলাম। আচ্ছা সিয়াম, আমি তোমার বন্ধু মুশফিককে পছন্দ করি। ওর নাম্বারটা আমাকে একটু বোঝাতে পারবে প্লিজ? আমিও না তোমার বন্ধু, প্লিজ প্লিজ। ঠিক আছে, তবে ট্রিট দিতে হবে। তখন নাবিলা পেছন থেকে এসে বলল, এখানে কি হচ্ছে? আর মেয়ে, তোমার হাতে ফুল কেন? আমার হাজবেন্ডকে নিতে চাও? আচ্ছা, দেখাচ্ছি মজা। এইটা বলে মিথিলার কাছে গিয়ে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিল। আরো কিছু করার আগে তাড়াতাড়ি গিয়ে ওকে ধরলাম। তারপর বললাম, এই নাবিলা দাঁড়াও, পাগল হলে নাকি? ও হচ্ছে আমার বন্ধু, আর ভাবিও বলতে পারো। চুপ, একদম মিথ্যা কথা বলবে না। ও বলল, আমি শুনেছি তোমাকে পছন্দ করে। তুই আজকে বাসায়, তোর আজকে খবর। আচ্ছা সিয়াম, এটা কি? এরা হচ্ছে আমার বউ, আমার কলেজা, তবে একটু পিচ্ছি, তাই পিচ্ছি বউ। ভাবি শুনেন, আমি হচ্ছে ওর বন্ধু, আর মাশফিককে পছন্দ করি, আর মাশফিক সিয়ামের ভালো বন্ধু। তাই সিয়ামের কাছে হেল্প চাইতে আছে, আর কিছু না। সত্যি? সত্যি। সিয়াম, তোর কপাল ভালো, নাবিলার মতো একটা পরীর মতো বউ পেয়েছো। ওকে আগলে রেখো, তোমাকে খুব ভালোবাসো। তারপর নাবিলাকে নিয়ে সেখান থেকে চলে আসলাম। নাবিলা আমার সাথে কথা বলছে না। আমি বললাম, কি হয়েছে নাবিলা, এমন চুপ হয়ে গেলে কেন?
আচ্ছা চলো আমি বেড়াতে যাই, তাও কথা বল প্লিজ। না, আমি কথা বলবো কেন? যাও, মিথিলার কাছে যাও। মিথিলা তো বললোই ও শুধু আমার বন্ধু, আর আমার বন্ধুর সাথে একটু কথাই না বললাম, তাতে কি হয়েছে? তুমি আমাকে ভালোবাসো না, তাই আজকে আমি ঘুরতে যাব না, বাসায় চলো। কি জ্বালা। আচ্ছা তুমি না আমাকে কি জন্য বলতে চাইছিলে, আমি তোমাকে কিছু বলতে চাইছি। চলো একটা জায়গায় নিয়ে যাই, জায়গাটা খুব স্পেশাল, চলো। আমি কিচ্ছুটি বলবো না। তবে আমার বলার আছে, চলো। তারপর নাবিলাকে নিয়ে প্রায় 1 ঘন্টা জার্নি করার পর চলে আসলাম যমুনা সেতুর এখানে। তারপর পার্কের ভিতরে গিয়ে একটা সুন্দর জায়গায় গিয়ে ওকে সোজা দাঁড় করে বললাম, আচ্ছা তোমাকে যে কথা বলার জন্য এখানে আনা। নাবিলা, তুমি ছোট হতে পারো, কিন্তু আমার হৃদয়ে তোমার জায়গাটা সব থেকে বড়। আমি চাই আমাদের এই দুষ্টু মিষ্টি সম্পর্কটা আজীবনের জন্য থেকে যায়। তুমি কি আমার জীবন সঙ্গিনী হবে? শোনো বিচ্ছি, সারা জীবন তো অনেক জ্বালালে, এখন কি বাকি জীবনটা আমার পাশে থেকে আমাকে জ্বালানোর পারমিশন দেওয়া যায়? এই সিয়াম ভাইয়াটা কিন্তু তোমাকে ছাড়া আর কাউকে ভাবতে পারছে না। তুমি শুধু শুধু মিথিলাকে আমার সাথে জড়ালে, আমি শুধু তোমার আছি এবং তোমার থাকবো সারা জীবন। তার মানে স্বীকার করলে যে আমি তোমাকে চালাই? ঠিক আছে, আজীবন জ্বালানোর লাইসেন্স যখন চেয়েছো, তখন আর না করি কিভাবে? সারা জীবন তোমার মাথা খেতে রাজি। আর আমি পিচ্ছি হতে পারি, কিন্তু তোমার আকাশ সমান ভালোবাসায় ডানা মেলার শখটা আমারও অনেক দিনের। তোমার প্রিয়সী হওয়ার প্রস্তাবটা আমি কবুল করে নিলাম। নাবিলা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে, আর তারপর আমি নাবিলাকে আমার মনের কথা জানিয়ে দিলাম। তো করে নাবিলা আমাকে জড়িয়ে ধরে। অনেকটা সময় এভাবে থাকার পর আমি বললাম, এভাবে থাকবে নাকি বেরোতেও যাবে? আচ্ছা চলো তাহলে। আমি আর নাবিলা সারাদিন ভিন্ন জায়গায় ঘুরলাম, শপিং করলাম। আমি একটা পাঞ্জাবি নিয়েছি আমার পছন্দ কালারের রঙের, তার সাথে ম্যাচিং করে নাবিলার জন্য শাড়ি আর চুড়ি কিনেছি। আমরা বাসায় ফিরছিলাম, তখনই আমার ফোনে একটা কল আসে। হ্যালো বাবা, বলো কি বলবো? তুই কোথায়? আমি একটু বেরোতে এসেছি নাবিলাকে নিয়ে। ওই একটু যে স্টেশনে যেতে হবে, তোর ভাইয়া আসছে আজকে, ওকে আনতে হবে। আচ্ছা আমরা তাহলে এদিক দিয়ে যাই। তারপর নাবিলা আর আমি চলে গেলাম স্টেশনে, বাইকে রিসিভ করে চলে আসলাম বাসায়। অনেকদিন পর ভাইয়া বাসায় আসলো। এমনিতেই প্রতি সপ্তাহে আসতো, কিন্তু এবার আসতে 3 মাস লেট হলো। রাতে খাওয়া দাওয়া করে সবাই একসাথে আড্ডা দিচ্ছিলাম। ভাইয়া অনেকদিন পর এলো। ভাইয়া বলল, আমি একেবারে টাঙ্গাইলে ব্যাক করলাম, তাই আমার দেরি হলো। টাঙ্গাইলে আমাদের অফিসের একটা শাখা খোলা হয়েছে, সেখানে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে সবকিছু করার। বাহ, এটা তো ভালো খবর। তুমি তাহলে আমাদের সাথে থাকবে এখন থেকে? খুব ভালো হলো, আমার চাপ কমে গেল। না, চাপ কমে নাই। রেজাল্টের আগের কয়দিন তুই আমার সাথে অফিসে থাকতে হবে, অবশ্যই এর জন্য বেতনও পাবি। আচ্ছা সিয়াম থাকবে, সমস্যা নাই। আমি আর কিছু বলার সাহস পেলাম না। তারপর আর কিছুক্ষণ গল্প করার পর সবাই যার যার মতো রুমে চলে গেল। আমি আর নাবিলা পাশাপাশি শুয়ে পড়লাম। একটু পর নাবিলা শুধু এপাশ করছিল, তাই আমি বললাম, নাবিলা কি হয়েছে তোমার? খারাপ লাগছে? আসো ঘুম পাড়িয়ে দেই। তারপর নাবিলাকে বুকের উপর শুয়ে রাখলাম। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লো, আমিও ঘুমিয়ে পড়লাম। সকালবেলা আমার ঘুম ভাঙলো একটু দেরিতে। সামনে তাকিয়ে দেখি নাবিলা আমার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। আমি জেগে গেছি এটা দেখার সাথে সাথে নাবিলা চমকে উঠলো এবং লজ্জায় লাল হয়ে গেল। কিন্তু এই সব কিছু আমার মাথার উপর দিয়ে গেল, এটা কেন হচ্ছে? আমি কোনো কিছু না ভেবে ব্রাশ হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়ালাম। পুরো মুখে মেকআপ করা, একদম বিশ্রী লাগছে। এখন বুঝলাম নাবিলা কেন এমনটা করেছে। আমার রাগ হলো, পরক্ষণই মনে হলো ও এখনো পিছিয়ে রয়ে গেছে। তাই ওকে আমি আর কিছু না বলে নাস্তা করতে চলে গেলাম। তারপর আমি সবাইকে বলে একটু বাইরে বেরোতে গেলাম। তারপর বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় আমার ইচ্ছার কথা বললাম বন্ধুদের। যদি তুই ভালো ভার্সিটি করতে চাস, তাহলে তোর এখন ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া দরকার। ঠিক বলছিস বন্ধু। আমরা আরো অনেকক্ষণ ধরে আড্ডা দিচ্ছিলাম। একসাথে দুপুর 12টার দিকে আমার ফোনে কল আসলো। একটু দেখি নাম্বার মার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন তোর অপেক্ষা করছি, আসো বাসায়। আসার সময় কিছু নিয়ে আসো। আচ্ছা আসছি। কথার গলার আওয়াজ শুনে বুঝলাম এটা নাবিলা। তারপর আমি সবার থেকে বিদায় নিয়ে নাবিলা আর বাবুর জন্য ফুচকা নিয়ে চলে আসলাম বাসায়। তারপর আমার দিনগুলো কাটতেছিল ভাইয়ার সাথে, ভাইয়ার অফিসে, আর রাতে ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশনের জন্য পড়ালেখায়। বিকাল টাইমটা শুধু আমি নাবিলাকে দিতে পারছি এখন। একদিন রাতে পড়ালেখা করছিলাম, তখন নাবিলা এসে বলে, আই শোনো না, আমার একটা কথা আছে। আচ্ছা পিচ্ছি বলো, কি বলবো? প্রথমত পিচ্ছি বলবা না, আর দ্বিতীয়ত আমার কথা হচ্ছে আমার না একটা বাবু চাই।
বাবু লাগবে, এদিকে আসো। তারপর নাবিলা আমার কাছে আসলে তাকে নিজের কোলে বসিয়ে জড়িয়ে ধরে বললাম, এটা মিথ্যা বলছো। আচ্ছা বলো, এটা কে বলেছে, আম্মু নাকি বাবি বলো? ভাবি। তখনই নিজের দিকে গড়িয়ে নিয়ে আমি বললাম, কারো এসব কথায় কান দিবে না। যখন তুমি নিজের ইচ্ছেতে আমার কাছে চাইবে, তখন আমি তোমার পূর্ণ অধিকার তোমাকে বুঝিয়ে দেব, তার আগে না। বুঝেছো? নাবিলা চলচল চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি ওকে আর একটু কাছে এনে কপালে একটা চুমু এঁকে দিলাম। তারপর আবারও বললাম, তুমি তো এখনো একটা পিচ্ছি। সকালবেলা আমার মুখে মেকআপ করে দিয়ে মিটমিট করে হাসো। এখন বলো, তুমি কিভাবে আরেকটা বাচ্চা সামলাবে? তাকে লালন পালন করবে কিভাবে? নাবিলা কিছু না বলে নিচের দিকে তাকিয়ে আছে আর মনে মনে বলছে, আমি পারবো একটা বাচ্চা সামলাতে। আমার খুব ইচ্ছা তোমার কাছে এই আর্জি জানাতে, আমার নিজ থেকে ইচ্ছা, কিন্তু এটা আমার কাছে প্রকাশ করতে পারছে না। এখনো তুমি অনেকটাই বেঁচছি, তুমি এখনো কনসেপ্ট করার জন্য উপযুক্ত নও, বুঝলে? এ তো তুমি ইচ্ছে করে বলনি। এসব ফিজিক্যাল রিলেশনের প্রতি আমি তোমাকে জোর দেব না। আমার পেচ্ছি খালাতো বউকে আমি মন থেকেই ভালোবেসে যাব, যদি তুমি ভালো নাও বাসো তাও। তারপর নাবিলা আমাকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কি হয়েছে নাবিলা? কিছু না। আচ্ছা কালকে আমাকে ঘুরতে নিয়ে যাবে? আচ্ছা ঠিক আছে। তারপর আমি আর আজকে পারলাম না, নাবিলাকে কাছে নিয়ে শুয়ে পড়লাম। পরদিন ভাইয়াকে বলে অফিসে গেলাম না। দুপুরে বাবাকে বললাম, বাবা একটু নাবিলাকে নিয়ে বেরোতে যাব। আচ্ছা যা, আর এটা রাখ। আচ্ছা তাহলে আমি রেডি হয়ে আসছি। তারপর আমি রুমে এসে নাবিলাকে সেদিন কিনে দেওয়া শাড়িটা পরতে বললাম। তারপর আমি পাঞ্জাবিটা পরে বেরিয়ে আসলাম। আমাকে দেখে মা, বাবা আর বাবি হা হয়ে তাকিয়ে আছে। এটা কাকে দেখছি? এ যেন হিন্দি সিনেমার নায়ক। এদিকে আসো, কালো কাজল লাগিয়ে দিই, যেন কারো নজর না লাগে। বাবি থাক, আর তেল দেওয়া লাগবে না। এই সত্যিই তো বলেছে ও, আমার বাবাকে কাজল লাগাতেই হবে। তখনই সবাই আমার পিছনের দিকে হা করে তাকিয়ে আছে। আমিও দেখার জন্য পিছনের দিকে মুখ ঘোরার সাথে সাথে নাবিলা আর আমি ঘুরতে যাব, তাই বাবার কাছ থেকে অনুমতি নিয়ে আমি রেডি হয়ে নিজে আসলাম। তারপর সবার সাথে কথা বলছিলাম, হঠাৎ সবাই আমার পিছনের দিকে হা করে তাকিয়ে আছে। কি দেখছে তা দেখার জন্য আমি মাথা ঘোরানোর সাথে সাথে দেখতে পাই একটা পরী যেন আকাশ থেকে নেমে আসছে। কালো কালার শাড়ি, ম্যাচ করা সবকিছু, মুখে হালকা মেকআপ, সব মিলিয়ে নাবিলাকে একটা জ্যান্ত পরী হিসাবে উপস্থাপন করছেন। আমি চোখ ফেরাতে পারছি না কোনো মতে। হঠাৎ আমার শরীরে ধাক্কা অনুভব করলাম। তাকে দেখি নাবিলা আমাকে ধাক্কা দিয়ে বলছে, তোমরা সবাই কি দেখো এভাবে আমার দিকে? আমার বুঝি লজ্জা লাগে না? না মানে তোমাকে আজকে খুব সুন্দর লাগছে। তোমার থেকে চোখ ফেরানো কঠিন হয়ে পড়ছে। এ কি দেখছি একজন আরেকজনের থেকে কম না। এ তো দেখছি সুন্দরের পাল্লা হবে। এদিকে আসো বলছি, কাজল দিয়ে দিই। তারপর সবাইকে বলে আমরা দুজনে বেরিয়ে পড়লাম। তারপর সারা বেলা বিভিন্ন জায়গায় ঘুরলাম। তারপর বাসায় চলে আসলাম। বাসায় আসার পর জানতে পারলাম নাবিলাদের বাসা ভাড়া দেওয়া হয়েছে। তারপর সবাই একসাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। প্রতিদিন ভাইয়ের সাথে অফিসে কাজ করে রাতে পড়ালেখা, এভাবেই আমার দিন যাচ্ছিল। কালকে নাবিলার রেজাল্ট দেবে, ও খুব টেনশন করছে। নাবিলা, তুমি এত টেনশন করছো কেন? একটা রেজাল্ট কখনো ভবিষ্যৎ বলতে পারে না। কিন্তু আবার তাও ভয় করছে। আসো আমার কাছে আসো, আজকাল আমি পড়বো না, তোমার সাথে সময় কাটাবো। তারপর নাবিলা গুটি গুটি পায়ে আমার কাছে আসলো। তারপর আমার বুকে মাথা রেখে শুয়ে পড়লো আর ফিস ফিস আওয়াজে আমাকে বলল, আমার কাছে সবচেয়ে নিরাপদ স্থান তোমার বুকে। তাই? তুমি পচা, আমার আসতে বলা কথাগুলো শুনে ফেলো। দূর। আচ্ছা আর শুনবো না। শুনবে না কেন? আমি না তোমার বউ? তুমি না বললা না শুনতে? তাই বললাম। তুমি আমাকে আদর করো না? আচ্ছা রাগ করো না পেচ্ছিটা। আচ্ছা এদিকে আসো, আমি আদর দিচ্ছি। এই যে আসলাম। আমি তারপর নাবিলার মাথায় হাত দিয়ে আদর করে দিলাম। তখনও আমার দিকে ডেপ ডেপ করে তাকিয়ে রইল। তুমি সত্যিই পচা। আমি তারপর ওকে আমার দিকে ঘুরিয়ে নিয়ে আমার খুব কাছে নিয়ে আসলাম। তখনই আমাকে অবাক করে দিয়ে আমার উপরে আগে হামলা চালানো হলো। আমার ঠোঁট দুটি নিয়ে পাগলের মতো চুমু খেতে লাগলো। প্রায় 10 মিনিট পর আমি ওকে ছাড়িয়ে বুকে নিয়ে বললাম, আর না, আজকের মতো অনেক হয়েছে, তুমি এখনো পেয়েছি। আচ্ছা এখন ঘুমাও। তারপর আমি আর নাবিলা ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে সবাই একসাথে বসে নাবিলার রেজাল্টের জন্য অপেক্ষা করছিলাম। একটু পর রেজাল্ট দিল, নাবিলা জিপিএ 5 পেয়েছে। সেই খুশিতে দৌড়ে এসে এক লাফে আমার খুলে উঠে পড়ল। সবাই খুশি, কিন্তু যখন দেখলো নাবিলা আমার কুলে, তখন মা বাবা সেখান থেকে চলে গেল। ইস, আমারও পরীক্ষা দেওয়ার দরকার ছিল, আবার
তাহলে এভাবে কোলে উঠতে পারতাম। বাবির কথায় আমাদের হুঁশ পেল। নাবিলা নেমে পড়লো। আমি একটা বক্স ওর হাতে দিয়ে বললাম, এটা তোমার গিফট। আমি জানতাম তোমার রেজাল্ট খারাপ হবে না। ধন্যবাদ জানো তোমাকে। বক্স নিয়ে যেন খুশি দ্বিগুণ হয়ে গেছে ওর। সারাদিন খুব ভালো কাটলো। রাতে আমি শুয়েছিলাম, তখন নাবিলা এসে আমাকে জড়িয়ে ধরে বলল, জানো আজকে খুশি খুশি, তবে মা বাবা থাকলে কত খুশি থাকতো ওনারা, বলো। আচ্ছা, আমরা কালকে আবার যাব বাবা মার কবরে। হুম। পরদিন আমরা খালা খালুর কবর জিয়ারত করে বেরিয়ে চলে আসলাম বাসায়। আর 2 দিন পর আমাদের রেজাল্ট দেবে। আমিও খুব টেনশনে, কারণ আমার ভালো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন। রেজাল্ট খারাপ হলে সব শেষ। নাবিলা আমাকে ঠিক আমার মতো করেই সান্ত্বনা দিচ্ছে। আমি বললাম, হ্যাঁ, আমার পিচ্চিটা দেখি খুব বড় হয়েছে। পিচ্চি বলবা না একদম, আমার পিচ্চি শুনতে ভালো লাগে না। আচ্ছা, বলবো না, ঠিক আছে। আসো, এদিকে একটা জিনিস দেব। আমি একটু এগিয়ে যেতেই আমাকে জড়িয়ে ধরে কিস করে বসলো। 10 মিনিট পর ছেড়ে দিয়ে বলল, শোন। এটা কি করলা পিচ্ছি? আমার তো আরো আদর দিতে ইচ্ছা করছে। তখনই কে দরজা নক করলো। আমি গিয়ে দরজা খুলে দিলাম। ভাই আসছে, আমাকে বলল, সিয়াম, তোকে কয়দিন আমার সাথে অফিস থেকে কষ্ট করতে হলো। তোকে আজকে যা বলার জন্য আসলাম। কালকে থেকে আর তোর যেতে হবে না, এখন তুই ঘুরতে পারবি। আর কি করবো বল, আমার সাহায্যের দরকার ছিল। কি বলছো ভাইয়া? আমার কোনো কষ্ট হয় নাই, আর এক হিসাবে আমার লাভ হয়েছে, কাজের অভিজ্ঞতা হয়েছে। ভালোই হয়েছে, এই নে, এখানে 50,000 আছে, এটা সম্পূর্ণ তোর। আমাকে সাহায্য করার জন্য না, বড় ভাই হিসেবে দিচ্ছি। তোকে যে টাকা দিতাম সেটা বাবাকে দিয়েছে পরিবারের খরচ হিসেবে। ভাই আমার লাগবে না। আরে লাগবে, রাখ। জোর করে টাকা দিয়ে ভাই চলে গেল। আমি টাকাটা নিয়ে রেখে দিলাম। তারপর আবার এসে দেখি নাবিলা ঘুমিয়ে পড়েছে। আমি ওকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়লাম। আমার রেজাল্টের দিন আমি একদম চিন্তামুক্ত থাকার অভিনয় করছি, যাতে কেউ চিন্তা না করে। একটু বড় রেজাল্ট আসে। আমিও সব সাবজেক্টে A+ পেয়েছি, মানে আমারও GPA 5। বাবা আমার কাঁধে হাত রেখে বলল, অনেক বড় হ বাবা, আমার বড় ছেলের মতো তুইও আমার মুখ উজ্জ্বল কর, এই দোয়াই করি। ধন্যবাদ বাবা। তারপর সবাই আমাকে দোয়া দিল। রেজাল্ট ভালো হওয়ায় আমি সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম। আমার খুশি দেখে কি, আমি আজকে প্রচণ্ড খুশি। নাবিলাও খুব খুশি। তবে আমি ঢাকা চলে যাবো এটা শুনে নাবিলা মন খারাপ করে ফেলে, কিন্তু প্রকাশ করে না, আমার খুশি যেন নষ্ট না হয়। তারপর নাবিলা ঘরে গিয়ে কান্না করতে থাকে। একটু পর আমি ঘরে গিয়ে দেখি আমার রেজাল্ট খুব ভালো হয়। আমি খুব খুশি। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আরও বেশি খুশি। আমার স্বপ্ন ওখানে গিয়ে পড়া। তবে নাবিলার খুশি হলেও মন খারাপ, কারণ আমাকে ছেড়ে থাকতে হবে। ঘরে গিয়ে কান্না করছে। একটু পরে আমি সবার কাছ থেকে সরাসরি গিয়ে রুমের দিকে গেলাম। গিয়ে দেখি নাবিলা শুয়ে আছে। আমি কি ওর পাশে শুয়ে পড়লাম। তারপর বললাম, আজকে আমার স্বপ্ন পূরণ হলো। আজকে আমি যে কি খুশি, চলো না ছাদে যাই। কোনো সারা শব্দ পেলাম না। আমি নাবিলাকে নিজের বাহু ধরে আবদ্ধ করে বললাম, তুমি কোনো চুপ করে আছো? শরীর খারাপ? না। কি হয়েছে আমাকে বলো, এভাবে কান্না করছো কেন? নাবিলা তখন কান্নার বেগ বাড়িয়ে দিয়ে বলল, তুমি তো চলে যাবে ঢাকায়, আমাকে রেখে আমি কার কাছে থাকবো, কার বুকে মাথা রেখে ঘুমাবো? আমার যে তোমাকে ছাড়া ঘুম আসে না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমাকেও নিয়ে চলো তোমার সাথে। আমার জানটা এমন করে না, একটু কষ্ট হবে কদিন, তারপরে একাই ঠিক হবে। না, আমার তোমাকেই চাই। তোমাকে ছাড়া আমি একদিনও থেকেছি? ছোটবেলা থেকে আমি তোমার কাছে থাকি। দেখো, ওখানে রুম পাওয়া খুব কষ্ট। আমারই ওখানে মেসে থাকতে হবে, তোমাকে নিতে পারবো না। আর আমি এখনই তো চলে যাচ্ছি না, তোমার কাছে থাকবো। আর তাছাড়া তোমাকে ফোন গিফট করেছি, সেটা দিয়ে ভিডিও কলে কথা হবে প্রত্যেক দিন। তারপর নাবিলা মানতে নারাজ। অনেক বুঝিয়েছি, বুকে নিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সবাইকে এই ব্যাপারে বললাম, সবাই নাবিলাকে বোঝালো। নাবিলাও স্বীকার করলো, তবে মন খারাপ। আমি নাবিলাকে সান্ত্বনা দিলাম। আর মাত্র 2 সপ্তাহ পর আমি ঢাকা চলে যাব। ভাইয়াকে সব কিছু বলছিলাম। ভাই আমার ভর্তির সকল ব্যবস্থা করছে, তাই আমি চিন্তামুক্ত হয়ে নাবিলার সাথে ঘোরাঘুরি করছিলাম, যেহেতু মন খারাপ না করে থাকে। তবে কাজ হচ্ছিল না। নাবিলা আমাকে যেতে দিবে না, নয় সেও আমার সাথে যাবে, তার এক কথা। এরই মাঝে 2 সপ্তাহ কেটে গেল। আমার ঢাকা যাওয়ার সময় হয়ে গেল। আমি খুব কষ্টে নাবিলাকে রেখে ঢাকায় রওনা দিই। আমার খুব কষ্ট হচ্ছিল পিচ্চিটার কান্না দেখে, কিন্তু কি আর করার, কান্না থামিয়ে রেখে চলে আসলাম। আমি বাসায় বসে বসে পিচ্চিটার কথা ভাবছিলাম। তখন একটা মেয়ে এসে আমার পাশের সিটে বসে। আমি চুপচাপ করে বসেছিলাম। মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, আপু আপনার কোনো সমস্যা? আমার তাকিয়ে আছেন যে? সমস্যা, আমি জানলার ধারে সিট পছন্দ করি, কারণ আমার জার্নি করার সময় মাঝে মাঝে বমি হয়। যদি দয়া করে আমাকে জানলার পাশের সিটটা দিতেন।
আমারও জানালার পাশের সিটটা পছন্দ, আমি দেখতে পারবো না। ভেবে দেখেন, আমার কিন্তু বমি হয় আপনার উপরে করে দিলে, কিন্তু দোষ দিতে পারবেন না। আচ্ছা, আপনি এখানে বসেন। আমি সিট ছেড়ে দিলাম, তারপর আমি অন্য সিটে গিয়ে বসলাম। মেয়েটা আমার সিটে গিয়ে বসলো, তারপর বলল, সিটটা যাওয়ার জন্য ধন্যবাদ। আমি মাহিয়া, তবে পরিচিত সবাই মিহু বলেই ডাকে। আরে ধন্যবাদ দিতে হবে না, আমি সিয়াম। তা আপনি এত চুপচাপ আছেন, কথা বলছেন না, তাই ভাবলাম একটু পরিচয় হয়ে নি। ও ভালো, তাহলে আপনি কোথায় যাচ্ছেন? আমি ঢাকাতেই লেখাপড়া করি, সেখানেই যাচ্ছি। ও, আমিও ঢাকাতে পড়ালেখা করার জন্য যাচ্ছি। মিহিও আর কিছু বলতে যাবে তার আগে একটা কল আসলো আমার ফোনে। আসসালামু আলাইকুম বাবা, কি হয়েছে? আর বলিস না সিয়াম, নাবিলা আবার পাগলামি করছে। ও নাকি এখনই তোর কাছে যাবে। আচ্ছা বাবা, আমি এক্ষুনি ভিডিও কল করছি। তারপর বাবার কলটা কেটে দিয়ে আমি নাবিলাকে ভিডিও কল দিলাম, সাথে সাথে রিসিভ হলো। প্লিজ নাবিলা, কান্না করো না, আমি কথা দিচ্ছি আমিও প্রত্যেক সপ্তাহে বাসায় আসবো। এখন প্লিজ খেয়ে নাও। তুমি খুব পচা, তুমি আমাকে কিভাবে একা রেখে চলে গেলে? আমি তোমাকে ছাড়া কখনো ঘুমিয়েছি বলো? আমি এখন কি করব বলো? আমি আগামী সপ্তাহে চলে আসবো বাসায়, তোমার সাথে দেখা করে যাব। তাও তুমি এখন কথা দাও, মন খারাপ করে থাকবে না, পড়ালেখা ঠিক মতো করবে, ঠিক আছে? তুমি সত্যি সত্যি আসবে? কিন্তু হ্যাঁ, আমি আসবো, কোনো কিন্তু না। তোমাকে সে প্রথম থেকেই তো বলে যাচ্ছে আমি প্রত্যেক সপ্তাহে বাসায় আসবো। ঠিক আছে। কলটা কেটে দিলাম। তারপর বাস থেকে মিহু বলল, কে আপনার ছোট বোন? না, আসলে আমার একমাত্র পিচ্ছি বউ ছিল। ও আচ্ছা, ঠিক আছে। বাস স্টপ চলে এসেছে, এখানেই নামা দরকার। আচ্ছা, আমি তাহলে নেমে যাচ্ছি। এই অল্প সময়ে আপনার সাথে গল্প করলাম, অনেক ভালো লাগলো। আমারও ভালো লেগেছে, ধন্যবাদ। তারপর মেয়েটা নেমে গেল, আমি আর একটু সামনে গিয়ে নেমে পড়লাম। সেখান থেকে বাইরের এক পরিচিত লোক আমাকে রিসিভ করলো। এই যে সিয়াম, আমি এখানে। তোমার ভাই আমাকে সবটা বলেছে, আমি সব কিছুর ব্যবস্থা করে নিয়েছি। ওহ, ধন্যবাদ ভাই। আর ধন্যবাদ দিতে হবে না, এটা আমার কর্তব্য ছিল। তোমার ভাই আমার অনেক উপকার করেছে। আচ্ছা, এইসব বাদ দাও, এখন চলো। তারপর আমি আর রিফাত ভাই একটা হোস্টেলে আসলাম। হোস্টেলের পরিবেশটা আর 5টা হোস্টেলের মতো না, অনেক পরিষ্কার এবং খুব সুন্দর দেখাচ্ছিল। তারপর আমাকে একটা রুম দেওয়া হলো। রুমটা বেশ ছোট, তবে সমস্যা নেই। রাত খাটিয়ে সবকিছু মিটমাট করে পরদিন সকালে আমরা চলে গেলাম ভার্সিটিতে। সেখানে আমার ভর্তির কাজ সম্পন্ন করে চলে আসলাম হোস্টেলে। রিফাত ভাই বলে গেলেন, এই নাও আমার নাম্বার, যদি কোনো প্রয়োজন হয় সাথে সাথে কল করবে। ঠিক আছে। তারপর উনি চলে গেলেন। তারপর আমি ভাইয়ার দেওয়ার টাকা থেকে কিছু টাকা নিয়ে চলে গেলাম বাইরে দোকান খুঁজে বই কিনে এবং কিছু জামা কাপড় কিনে চলে আসলাম হোস্টেলে। তারপর আমি ভিডিও কল করলাম, দেখি নাবিলা কান্না করছে। বেশ বোঝা যাচ্ছে চোখ দুটো ফুলে আছে, চোখের নিচে কালো দাগ হয়ে গেছে। তাই আমি বললাম, জান পাখি, তুমি তো কান্না করছো কেন? আমার পিচ্চিটা কান্না করলে আমি কিন্তু আসবো না, এই বলে দিলাম। না, আমি আর কান্না করব না। এমন কথা বলো না, এমন কথা শুনলে আমি কষ্ট পাই। আচ্ছা ঠিক আছে। আর কিছুক্ষণ কথা বললাম নাবিলার সাথে, কথা বলে কলটা কেটে দিলাম। পরদিন সকালে রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেবো। যেহেতু আজকে আমার প্রথম দিন, তাই একটু ভালোভাবে পরিপাটি না হলেই নয়। কালকে কেন নতুন পোশাকগুলো পরলাম। তারপর ইউনিভার্সিটি থেকে প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করে আমি ক্লাসরুমের দিকে যাচ্ছিলাম। তখনই ভার্সিটির প্রথম দিন, তাই সকাল সকাল পরিপাটি হয়ে ভার্সিটিতে গেলাম। প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করে ক্লাসরুমে দিয়ে যাচ্ছিলাম। তখনই মিথিলার সাথে দেখা। মিথিলা আমাকে দেখে বলল, কেমন আছো সিয়াম, তুমি এখানে? আরে মিথিলা যে, আমি এখানে চান্স পেলাম তাই ভর্তি হলাম। তা তুমি এখানে কি করো? আমি এখানে ভর্তি হয়েছি ম্যানেজমেন্ট বিভাগে। তুমি কোন বিভাগে? আমিও একই, মানে ম্যানেজমেন্ট বিভাগে আছি। ও, তাহলে ভালোই হলো। চলো এখন ক্লাসে যাই। তারপর আমি আর মিথিলা ক্লাসে প্রবেশ করলাম। তখনই আমি আবার চমকে উঠলাম, কারণ সামনে ছিল মিহু। আরে আপনি এখানে? আপনাকে এখানে দেখে খুব অবাক হলাম। তা আপনিও আমাদের সাথেই একই বিভাগে নাকি? এই মিহু, সিয়ামকে চিনিস? মানে তোর পূর্ব পরিচিত? আমাদের বাসে পরিচয়, আমরা একসাথে এসেছি। আমিও একই বিভাগে আপনাদের সাথে। আচ্ছা, আমরা যেহেতু একা ক্লাস, তাই আমাদের বন্ধুত্ব হওয়া উচিত। তাহলে ফ্রেন্ডস? ঠিক আছে, তবে তুই করে বলতে হবে। আচ্ছা, আমাদের কোনো বন্ধু নেই, তাই লেকচারটাই শেষ করি। আচ্ছা। তারপর সব ক্লাস শেষ করলাম। ভালোই কাটলো আমাদের প্রথম দিন। আমি ওদের বলে হোস্টেলে ফিরে আসলাম। তারপর বাসায় ফোন করে সবার সাথে কথা বললাম। তারপর ভিডিও কলে পিচ্চিটার সামনেই খাবার খেলাম, নয়তো ও খাবে না। তারপর কলটা কেটে কিছুক্ষণ বাইরে থেকে ঘুরে এসে পড়তে বসলাম।
পড়ার পর ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ভার্সিটিতে যাওয়ার আগে গোসল করার সময় আমার ফোনটা পানিতে পড়ে নষ্ট হয়ে যায়। আমি ফোনটা আর কিছু টাকা রিফাত ভাইয়ের কাছে দিয়ে বললাম, ভাই ফোনটা নষ্ট হয়েছে, আমি তো সময় পাই না আর চিনিও না কিছু, আপনি প্লিজ ফোনটা সারিয়ে এনে দিন, আর বাসা থেকে কল করলে ফোনের কথা বলবেন আর চিন্তা করতে নিষেধ করবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, তবে টাকাটা রাখো, আমি দিয়ে দিব, তোমার প্রয়োজন পড়তে পারে। না ভাই রাখেন, আমার যদি কখনো প্রয়োজন হয় আপনি তো আছেনই। রিফাত ভাইকে আর কথা বলতে দিলাম না। তারপর নিয়মিত ভার্সিটি যাচ্ছি, পড়ালেখা করছি। দেখতে দেখতে এসে গেল বৃহস্পতিবার। আজকে আমি রিফাত ভাইয়ের সাথে দেখা করে ফোনটা নিয়ে টাঙ্গাইলে যাব, সেই অনুযায়ী বের হলাম। তারপর রিফাত ভাইয়ের থেকে ফোনটা নিয়ে চলে আসলাম বাস স্ট্যান্ডে। তারপর টাঙ্গাইলের একটা বাস ধরে উঠে পড়লাম। বাসে উঠে আমার সিমটা মোবাইলে লাগালাম। একটু পরে আমার ফোনে কল আসলো। হ্যালো বাবা, কেমন আছো তোমরা? বেশি ভালো নাই রে বাবা, তোর সাথে যোগাযোগ না করতে পারায় নাবিলা কিছুই খাওয়া দাওয়া করছে না, অনেকটা শুকিয়ে গেছে তোর চিন্তায়। তা দেখে আমরা কিভাবে ভালো থাকি বল? আচ্ছা আমি রওনা দিচ্ছি, আমি আসছি, রেখে দিলাম, আমি এসে কথা বলছি। তারপর কলটা কেটে দেওয়ার পর আরও একটা কল আসে। কনফারেন্সে কল আমি রিসিভ করে বললাম, কিরে তোরা দুজন একসাথে কল করলি, কিছু হয়েছে? আরে কিছু না, তোদের সাথে কথা বলতে ইচ্ছে করলো তাই বলতিলাম। ভালো করেছিস, আমি আজকে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আরে আমাদের বলে যাবি না, আমরাও যেতাম। আরে তোরা তো জানিস বাসায় একটা পাগলি থাকে, আমার সাথে কথা বলতে না পারায় কিছুই খাওয়া দাওয়া করছে না, তাই আমার এভাবে আসা। ও ঠিক আছে, আচ্ছা যা, আমরা রাখছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তারপর কলটা কেটে দিলাম। রাস্তায় জ্যাম ছিল না, তাই কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম। তারপর ভাবি আর নাবিলার জন্য কিছু নিয়ে বাসার উদ্দেশ্যে চলে গেলাম। বাসায় এসে কলিং বেল দিলাম, ভাবি দরজা খুলে দিল। ভাবির হাতে ভাবির জিনিস ফুচকা আর চকলেট দিয়ে আমি বাবা মাকে সালাম দিয়ে কুশল বিনিময় করলাম। মা বলল, সিয়াম, তোর যাওয়ার পর নাবিলা ঠিকমতো খাওয়া দাওয়া করে না, অনেক দুর্বল হয়ে গেছে, এখন রুমে আছে, ওকে তুই বুঝিয়ে বলিস। আচ্ছা আমার খুব ক্ষুধা পেয়েছে, আমি নাবিলাকে নিয়ে আসছি। তারপর আমি রুমে গিয়ে দেখি নাবিলা ঘুমিয়ে আছে। ওর চেহারা দেখে আমার বুকটা খেপে উঠলো। কত সুন্দর চেহারা, একদম শুকিয়ে গেছে। তাই আমি ওকে না জাগিয়ে ফ্রেশ হয়ে আসলাম। তারপর ওর কাছে গিয়ে মাথায় হাত দিলাম, সাথে সাথেই ওর ঘুম ভেঙে গেল। আমাকে সামনে ভাবে বসে থাকতে দেখে আমার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে স্বপ্ন কিনা। যখন দেখলো এটা কোনো স্বপ্ন না, তখনই আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো, যেন আমি কোথাও পালিয়ে যাব। আমার বুকে মুখ লুকিয়ে কান্না করছে। তাই আমিও বললাম, কান্না করছো কেন? আমি তো আছি এখানেই। আর তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো না কেন? দেখছো শরীরে কি অবস্থা করে ফেলছো। তুমি সত্যি খুব খারাপ। তুমি বলেছিলে আমার সাথে প্রত্যেক দিন ভিডিও কলে কথা বলবা, কিন্তু তুমি বলনি। আরে বাবা, আমার ফোনটা পানিতে পড়ে নষ্ট হয়ে গেছিল। আচ্ছা এখন চলো তো, আমার অনেক ক্ষুধা পেয়েছে, দুজনে একসাথে খাবো। আমার এভাবে থাকতে ভালো লাগছে, আমি কোথাও যাব না। অনেক দিন পর তোমার বুকে মাথা রাখলাম। আচ্ছা আগে দুজনে খেয়ে নেই, তারপর তোমার যতক্ষণ ইচ্ছা দেখো। আচ্ছা চলো যাই। তারপর দুজনে মিলে খাবার খাওয়ার জন্য গেলাম। খাবার টেবিলে বসে আমি খাবার খাচ্ছিলাম, কিন্তু নাবিলা শুধু বসে আছে। তাই আমি বললাম, কি হলো, খাও, বসে আছো কেন? আমাকে খাইয়ে দিতে হবে, আমি নিজের হাতে খাবো না। আচ্ছা এদিকে আসো, আমি খাইয়ে দিচ্ছি। একথা শুনে নাবিলা দ্রুত আমার কাছে চলে আসলো। তারপর আমি ওকে খাইয়ে দিচ্ছি। তারপর আমিও খাওয়া শেষ করে দুজনেই কিছুক্ষণ মা বাবার সাথে আলাপ করলাম। তারপর রুমে এসে পড়লাম। রুমে আসার পর নাবিলা আমাকে জড়িয়ে ধরে বলছে, এবার আর কোনোভাবেই তোমাকে একা যেতে দেব না। কেন? আমি তো আবার আসবই। আচ্ছা আমি একটা কথা স্পষ্ট করে বলি, তুমি যদি আমাকে না নিয়ে যাও তাহলে আমি নিজের কিছু একটা করে ফেলবো। হ্যাঁ। আচ্ছা এই বিষয়ে পরে কথা বলবো, তবে তাও তুমি এমন কথা বলো না, আমার খুব কষ্ট হয়। তারপর আমরা দুজন জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। এভাবে 2 দিন কেটে গেল। আমার ঢাকায় ফেরার সময় আসলো, কিন্তু নাবিলার এক কথা, আমি না নিয়ে গেলে ও নিজে কিছু করে ফেলবে। তাই মা বাবা আর ভাইয়ের সিদ্ধান্ত নিল নাবিলাকেও আমার সাথে দেবে। ভাই আমাদের ভার্সিটির পাশে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে দিল, আর নাবিলার জন্য আমাদের ভার্সিটির পাশে কলেজে ভর্তি করে দিল। নাবিলা আমার সাথে যাবে শুনে খুব খুশি হলো, কিন্তু বিপদ হলো তখনই। আমার সাথে নাবিলাকেও ঢাকায় পড়ালেখার অনুমতি দেওয়া হলো।
ভাইয়া আমাদের থাকার জন্য সকল ব্যবস্থা করে দিল, কিন্তু বিপদ হলো নাবিলা বলছে সে আর পড়ালেখা করতে চায় না, আমার সাথে আমার খেয়াল রাখতে চায় শুধু। আমরা তখন নাবিলাকে বললাম, দেখো নাবিলা, তুমি ছাত্রী অনেক ভালো, আর তাছাড়া অন্তত এইচএসসি পরীক্ষাটা দিয়ে পড়ালেখা করা বাদ দাও। আচ্ছা, তবে আমি টাঙ্গাইলে থেকে পরীক্ষা দিব, আর শুধু পরীক্ষাই দিব, ক্লাস করব না। তাহলে পড়াশোনার কি হবে? সেটা আমি বাসায় নিয়মিত করব, আমাকে গাইড করার জন্য উনি আছেন। তারপর সবাই অনেক ভেবে ওর কথা রাজি হয়। তারপর সময় আসে আমাদের বিদায় দেওয়ার। যেহেতু ঢাকায় রিফাত ভাই সবকিছুর দায়িত্বে আছে, তাই আমাদের আর কোনো চিন্তা নেই। তারপর সবার থেকে বিদায় নিয়ে আমি আর নাবিলা বাস স্ট্যান্ডে এসে একটা বাসে উঠলাম। একটু পর বাসটি চলতে শুরু করলো। আচ্ছা, তুমি আমাকে ছেড়ে এই কয়েকদিন কেমন করেছিলে বলো তো? তোমার কি একটু কষ্ট হয় নাই? কষ্ট হবে না কেন? আমার পিচ্ছি বউটাকে রেখে আমার ঘুম হতো না, বুকের মধ্যে শূন্যতা অনুভব করতাম। সত্যি? সত্যি। এখন চুপ করে থাকো, সবাই কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে। তারপর নাবিলা চুপ করে গেল। কিছুক্ষণটা জার্নি করার পর আমরা চলে আসলাম ঢাকায় এসে রিফাত ভাইয়ের সাথে চলে আসলাম আমাদের সেই ভাড়া করা ফ্ল্যাটে। সব কিছু বুঝিয়ে দিয়ে রিফাত ভাই বলল, ভাই শোনো সিয়াম, আমি সব কিছুর ব্যবস্থা করে দিয়ে গেছি। থালা বাসন থেকে বাজার সব আছে এখানে। তারপরেও যদি প্রয়োজন হয় তাহলে আমাকে কল করে জানাবে। ঠিক আছে ভাই। তারপর রিফাত ভাই চলে গেল। আমি আর নাবিলা বসেছিলাম, তখনই মিথিলা আর মিহুর কল আসলো। আমি কলটা রিসিভ করে বললাম, কিরি তোরা কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে, তুই কেমন আছিস? আর কবে আসবে? আমি আর তোদের ভাবি তো চলে আসছি এখানে। বলিস কি? তাহলে তো ভাবির সাথে দেখা করতে হয়। আচ্ছা ঠিক আছে, কবে আসবে তাই বল। আরে একদিন যাব। সেইবার কি দৌড়াদৌড়িটা দিলি আমাকে? কি হয়েছিল সেইবার? ঠিকই আছে, আমার তো হওয়ারই কথা। আচ্ছা, কালকে ভার্সিটিতে কথা হবে, রাখি। তারপর কলটা কেটে দিলাম। তখন নাবিলা জিজ্ঞেস করলো, কে ছিল গো? আমার বন্ধুরা। ও আচ্ছা, আমরা তো এখানে নতুন, চলো না আশেপাশে কোথাও পার্ক থাকলে ঘুরে আসি। আজকে তো বিকাল হয়ে গেছে, আর আমরাও তো আসলাম কিছুক্ষণ আগে। খুব ক্লান্ত লাগছে, আগে রেস্ট নেবো, তারপর রান্না করব। কালকে হবে ঘোরাঘুরি। আচ্ছা ঠিক আছে, তার আগে বাসায় ফোন করে সবটা জানিয়ে নি। তারপর বাসায় ফোন করে সবাইকে সবটা জানালাম। আমরা সহি সালামতে পৌঁছে গেছি। কিছুক্ষণ রেস্ট নিয়ে রাতে দুজনে মিলে কিচেনে গেলাম। নাবিলা বলল, তুমি শুধু আমাকে সাহায্য করো, আমি রান্না করছি। ভাবির সাথে থেকে অনেকটা রান্না শিখে নিয়েছি। গুড। তবে না পারলে বলো, আমি রান্না করতে পারি। না লাগবে না। তারপর নাবিলা রান্না শেষ করলো। দুজনে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। বরাবরের মতো নাবিলা আমার বুকের উপর শুয়ে পড়লো। পরদিন উঠে আমি নাস্তা বানালাম নাবিলাকে ডেকে। সব কিছু বলে আমি ভার্সিটিতে চলে গেলাম। আসার সময় বলে এসেছি আমি কল করলে দরজা খুলবে, তাছাড়া না। ভার্সিটি শেষ করে ওদের সাথে কিছুক্ষণ কথা বলে চলে আসলাম বাসায়। বাসায় এসে নাবিলার পড়া দেখিয়ে দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে নাবিলাকে আরও কিছুক্ষণ পড়ালাম। তারপর দুজনে একসাথে খাওয়া দাওয়া করলাম। আচ্ছা চলো না বেড়াতে যাব। আচ্ছা চলো। এত করে বলছো, আচ্ছা চলো। তারপর দুজনে মিলে বের হলাম। তারপর ধানমন্ডি লেকের পাড়ে গেলাম। সারাটা বিকাল ঘোরাঘুরি করে রাত্রে একটা রেস্টুরেন্টে ডিনার করে বাসায় আসলাম। তারপরে আরও কিছুক্ষণ দুজনেই পড়ালেখা করে ঘুমিয়ে পড়লাম। এভাবে চলছিল আমাদের দিনকাল। প্রতিদিন বাসায় ফোন করে কথা বলা, ভার্সিটিতে যাওয়া, নাবিলাকে পড়ানো, আর মাঝে মাঝে বেড়াতে যাওয়া, সব মিলিয়ে সুখে শান্তিতে দিন পার করছিলাম। দেখতে দেখতে আমার হাফ ইয়ারলি এক্সাম চলে আসলো। ভার্সিটি থেকে আসার সময় ওদের সাথে বসলাম একটা ব্রাঞ্চে। তারপর ওরা বলল, আরে আরে আর ভালো লাগছে না, এত পড়াশোনা ভালো লাগে না। ঠিক বলছিস। পরীক্ষাটা দেওয়ার পর কোথাও বেড়াতে যেতে হবে। আমি তো এই পরীক্ষা শেষে নাবিলার পরীক্ষার জন্য টাঙ্গাইল চলে যাব কিছুদিনের জন্য। ভালো বুদ্ধি দিয়েছিস, আমরাও যাব টাঙ্গাইলে তাহলে। ঠিক আছে, আর সেই সুযোগে তোদের ভাবিও দেখতে পারবি, তবে রাস্তায় দেখতে দেব না, একদম আমাদের বাসায় যাবি তারপর। ঠিক আছে। আচ্ছা বাসায় যাই তাহলে, ও একা রয়েছে। তারপর আমি চলে আসলাম বাসায়। আজকে আমাদের পরীক্ষা শুরু হয়েছে। সবকিছু ঠিকঠাক চললে 2 সপ্তাহের মধ্যে পরীক্ষা শেষ হবে। এদিকে আমার পরীক্ষা থাকায় কোথাও বেরোতে যাওয়া হয় না নাবিলার সাথে। নাবিলাও কিছু বলে না, তাই যাওয়া হয় না। 1 সপ্তাহ পর আজকে আমাদের পরীক্ষা শেষ, তাই আর দেরি না করে আজকে আমরা বাসায় চলে যেতে যাচ্ছি, কারণ নাবিলার পরীক্ষা আছে কালকে থেকে। আমি মিথিলা আর মিহুকে কল করলাম ওদের সাথে যাবে নাকি, তাই ওই আমি আজকে টাঙ্গাইল চলে যাব, তোরা যাবি? না রে, আমরা কিছু কেনাকাটা করে তারপর যাব, আমাদের যেতে হবে কালকে। আচ্ছা, ওর পরীক্ষা তো কালকে, আমার আজকে যেতে হবে। ঠিক আছে। সবকিছু মোটামুটি গুছিয়ে আমরা চলে আসলাম টাঙ্গাইলে। তারপর একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম।
আমাদের বাসা থেকে সবাই অনেক খুশি। বাসায় এসে ফ্রেশ হয়ে সবার সাথে খাবার খেলাম। কিছুক্ষণ গল্প করে চলে গেলাম রুমে। অনেকটা ক্লান্ত ছিলাম। পরদিন সকালে নাবিলাকে নিয়ে ওদের স্কুলের পরীক্ষার হলে চলে এলাম। আমি সব ব্যবস্থা করে দিয়ে বাইরে এসে দাঁড়ালাম। আবার পরীক্ষা শেষে নিয়ে আসলাম বাসায়। এভাবে নাবিলার পরীক্ষাও শেষ হলো। তাই আমি মিথিলা আর মিহুকে বাসায় আসতে বললাম। কিছুক্ষণ পর ওরা আসলো। ভাবি দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমরাই সিয়ামের বান্ধবী? ভেতরে এসো। হুম। তোমরা বসো, সিয়াম একটু এই পাশের দোকানে গেছে, আসছে। ঠিক আছে। তারপর ওদের দেখা হয় আম্মুর সাথে। আম্মুকে সালাম দিয়ে ওরা গল্প করা শুরু করে। এদিকে আমি দোকান থেকে এসে ওদের দেখে বললাম, কিরে কেমন আছিস? আমাদের বাসা চিনলে কেমন করে? ওদের জন্য আমি মোড়ে দাঁড়িয়েছিলাম। আরে সমস্যা নাই, আমরা চিনতে পারছি। কই ভাবি কই? আর এখানে বস, আমি ওকে নিয়ে আসছি। তারপর রুমে গিয়ে নাবিলাকে নিচে আসতে বলে আমি নিচে ওদের সাথে বসলাম। মা বলল, আচ্ছা মা, তোমরা ওর সাথে গল্প করো, আমি চাই নাস্তা দেই। আন্টি, আমাদের নাস্তা লাগবে না, আমরা এক্ষুনি চলে যাব। আমার ছেলের বান্ধবী তোমরা, আর প্রথমবার আজকে বাসায় এসেছো। আরে খালি মুখে কি করে যেতে দিব বলো? মা চলে গেলেন। আমাকে বলল, সিয়াম, আজকের কোনো খবর আছে? আজকে তোর বউকে জ্বালাবো, তারপর পানিশমেন্ট খাবি তুই। এই ভুল করিস না মিহু, আমি কিন্তু বলেছিলাম কাহিনীটা। আরে সমস্যা নেই, দেখা যাবে কি হয়। তারপর ভাবি এসে নাস্তা দিয়ে গেল। আমি মিথিলা আর মিহু কথা বলছিলাম। এমন সময় নাবিলাকে আসতে দেখে মিহু আমাকে জোর করে নাস্তা ওর হাত দিয়ে খাইয়ে দিচ্ছিল। এটা দেখে তো নাবিলা একদম ফায়ার। তারপর যা ঘটলো, নাবিলাকে জ্বালানোর জন্য মিহু নিজ হাতে আমাকে নাস্তা খাইয়ে দিচ্ছিল। এটা দেখে নাবিলা রাগে গজগজ করতে করতে বলল, এই যে আপু, দেখুন এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আরে ভাবি, আমি আমার বন্ধুকে খাইয়ে দিব, তাতে আপনার কি? এটা খুব বাড়াবাড়ি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, বললাম না বাড়াবাড়ি। এখন এখানে বসো ভাবি। তারপর নাবিলা এসে বসলো আমার পাশে। তখনই আমার ফোনে ভাইয়ের কল আসে। আমি কলটা রিসিভ করে ওখান থেকে চলে আসি একটু সাইডে। আর এদিকে আমি চলে আসার পর মিথিলা আর মিহু নাবিলাকে বলল, আচ্ছা ভাবি, আমি আপনার সতীন হতে চাই, বানাবেন আমার সতীন? এটা বলে দুজনে হাসি শুরু করলো। তখনই নাবিলা বলল, দাঁড়াও, দেখাচ্ছি মজা। তুই হতে চাস সতীন? হ্যাঁ, তাহলে এই নে। না বড় বড় থাকায় অনেকটা কেটে যায় হাতে। এটা থেকে নাবিলা দৌড়ে চলে যায় সেখান থেকে। আমরা কথা বলা শেষে সেখানে আসলে আমি দেখতে পাই মিহুর হাতে কয়েক জায়গায় অনেকটা কেটে গেছে। আমি জিজ্ঞেস করলাম, হাত কাটলো কিভাবে তোর? দাঁড়া, আমি ফার্স্ট এড বক্স নিয়ে আসি। তারপর ফার্স্ট এড বক্স এনে সেবলুন দিয়ে পরিষ্কার করে দিলাম। তারপর ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিলাম। তারপর বললাম, কি হয়েছে রে বলতো? আরে কিছু না, এভাবেই ব্যথা পেলাম। এভাবে কিভাবে? ভালো করে বল। এটা হচ্ছে নাবিলার কাজ। কি বলো ভাবি? আমি ঠিক দেখেছি। আরে ভাবি, বললেন কেন? আমি তো বেশি ব্যথা পাই নাই। আমি খুব দুঃখিত। নাবিলা এমন করবে আমি সত্যি জানতাম না। ওর হয়ে আমি সরি বলছি। আরে আমারও কিছু দোষ ছিল, আর আমি কিছু মনে করি নাই। আচ্ছা, আমাদের উঠতে হবে, নয়তো সন্ধ্যা হয়ে বাসায় ফিরতে হবে। আর হ্যাঁ, নাবিলার খেয়াল রাখিস, এমন মেয়ে হাজারে একটা। তারপর ওরা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। ওদের গেট পর্যন্ত পৌঁছে দিয়ে আমি রুমে ফিরে এলাম। আমি নাবিলাকে খুঁজছি, কিন্তু কোথাও পাচ্ছি না। বাথরুম থেকে একদম রান্নাঘর সব জায়গায় খুঁজলাম, কিন্তু পেলাম না। এখন আলমারির পেছন থেকে আওয়াজ পেলাম কিছু। তাও সেখানে তাকিয়ে দেখি নাবিলা লুকিয়ে আছে। আমি বললাম, এই এখানে কি করছিস? বাইরে আয়। এভাবে বলছো কেন? আমি বের হব না, তুমি আমাকে মারবে। মারবো না, বের হয়ে আয় বলছি। না। মারবো না, যা। আমি যদি যাই তবে শিওর মার দিব। না, আমি বের হচ্ছি। তারপর আলমারির পেছন থেকে বেরিয়ে আসলো। রাগী চোখে তাকিয়ে আছে। তুমি বলেছো মারবে না। আমি কি মারছি? তাহলে আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমার ভয় করে তো। তাহলে এটা আগে বাবা উচিত ছিল তোর। এই বলে শুধু হাত উঠাইছি। এই না বলেই আমাকে জড়িয়ে ধরলো খুব শক্ত করে। আর কি বলবো, আমার তো রাগ একদম নিমেষে পানি হয়ে গেল। এই কি হলো, একটু মুখটা দেখাও। না, দেখবো না। তুমি আমার দিকে ভয়ানকভাবে তাকিয়ে থাকো, আর আমাকে মারবে তুমি। আরে না, মারবো না পেয়েছিটা। বই চোখ বন্ধ করে রাখছে। এটা দেখে আমার হাসি পাচ্ছে। আমি হাত দিয়ে মুখটা তুললাম, দেখে মুখটা চুল দিয়ে ঢেকে গেছে। আমি চুলগুলো সাইডে গুছিয়ে দিলাম। সাথে সাথে পিছিটা চোখটা খুললো, অবাক হয়ে তাকিয়ে আছে। নখ দিয়ে আঁচড় দিচ্ছে কেন বলো তো? দেবই তো, ও তোমাকে খাইয়ে দেয়, আবার বলে তোমাকে বিয়ে করে আমার সতীন হবে। ওর কপাল ভালো আমি কামড় দেই নাই। এত রাগ কেন? হ্যাঁ, তোমার পাশে আমি কাউকে ঘেঁষতে দেব না, কারণ আমি তোমাকে ভালোবাসি।
আমিও তোমাকে ভালোবাসি। আর কোনো কারণ? তোমার পাশে অন্য কাউকে দেখলে আমার মনে হয় আমি তোমাকে হারিয়ে ফেলছি, এই ভয় লাগে। তুমি তো দেখি আমাকে প্রচণ্ড ভালোবাসো। আমার জানটা বড় হয়ে গেছে দেখছি। নাবিলা লজ্জা পেয়ে আবার আমাকে জড়িয়ে ধরলো। তখনই ভাবি ডাকছে খাবার খাওয়ার জন্য। আমি বললাম, এই চলো, ভাবি ডাকছে। ডাকুক, তোমার বুকে থাকতে আমার খুব ভালো লাগছে। এখন না, তুমি সারা রাত থাকো, সমস্যা নেই। এখন চলো আগে যাই। তারপর আমি আর নাবিলা গিয়ে খাবার খেলাম। তারপর একটু আগে ভাইয়া কল করে যে যে জিনিসগুলো নিয়ে যেতে বলছে সেগুলো নিয়ে আমি ভাইয়ার অফিসে চলে এলাম। সবকিছু ঠিকমতো পৌঁছে দিয়ে আমি নাবিলা আর বাবার জন্য ফুচকা নিয়ে রাতে চলে আসলাম বাসায়। বাসায় এসে থেকে বাবি, মা আর নাবিলা বসে বসে গল্প করছে। আমি ওগুলো ওদের দিয়ে রুমে চলে আসলাম। রুমে এসে ফোন চালাচ্ছিলাম, এমন সময় নাবিলা আসলো। এসে আমাকে বলল, এভাবে কি দেখছো এত মনোযোগী হয়ে? নিশ্চয়ই কোনো মেয়েকে। চুপ, সব সময় ফাজলামি ভালো লাগে না। এর জন্য কিন্তু খারাপ কিছু তোমার কপালে অপেক্ষা করছে, বলে দিলাম। তাতে আমার বইয়েই গেল। আচ্ছা, কি দেখছো দেখি। এইটা বলে আমার খুব কাছে আসলো নাবিলা। সব সময় আসে, কিন্তু এমনটা আগে হয় নাই। ওর চুলগুলো আমার মুখের উপর পড়ছে, আর ওর শরীরের সুবাস আমার হার্টবিট বাড়িয়ে দিচ্ছে। সারা শরীরটা কেমন যেন নেশার মধ্যে পড়ে গেল। আমি চোখ বন্ধ করে সব অনুভব করছিলাম। হঠাৎ কারো ধাক্কায় আমার হুঁশ ফিরল। দেখি নাবিলা দাঁড়িয়ে আছে আর বলছে, এই, এভাবে চোখ বন্ধ করে কি ভাবছো বলো তো? কখন থেকে তোমাকে ডেকে যাচ্ছি। কিছু না, এমনি নিজেকে কন্ট্রোল করলাম আর স্বাভাবিক করে এটা বললাম। আচ্ছা, আমি লাইটটা অফ করে আসি, আমি এখন ঘুমাবো। তারপর নাবিলা গিয়ে লাইট অফ করে দিয়ে এসে আমার বুকের উপর এসে শুয়ে পড়লাম। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। ফ্যানটা হালকাভাবে করছে, চারপাশে ঝিঝি পোকার ডাক আর ডিম লাইটের মৃদু আলোয় নাবিলাকে খুব আকর্ষণীয় করে তুলছে। সবকিছু স্বাভাবিক, কিন্তু আমি আজ অস্বাভাবিক কেন জানি না। আমার বউকে আজ খুব আপন করে নিতে ইচ্ছা করছে। কেন জানি ওর আদর পেতে ইচ্ছা করছে। আমার একটা হাত হঠাৎ করে ওর পেটের উপর পড়ে। তাতেও একটু নড়েচড়ে ওঠে, কিন্তু চোখ খোলে না। নরম পেট আর নরম শরীরটা আমাকে পেঁচিয়ে রাখছে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমি নাবিলার ঠোঁট বরাবর কিস করে বসলাম। ও চোখ খুললো। আমাকে এভাবে দেখে প্রথমে চমকে উঠলো, মনে মনে খুব খুশি হলো। তারপর কিস করতে করতে দুজনেই এক অজানা নেশার ঘুরে পড়ে গেলাম। আস্তে আস্তে আরো গভীরে যাব, তার আগে থামলাম। নাবিলার অনুমতি আছে না নাই তা জানার জন্য ওর থেকে একটু দূরে সরে গেলাম। নাবিলা আমাকে আবার কাছে টেনে নিল। বুঝলাম কিছু একটা হবে। তারপর পরদিন সকালবেলা আমার ঘুম ভাঙার পর দেখি পিচ্ছি এখন আমার বুকের উপরে ঘুমিয়ে আছে। আমি ডান হাত দিয়ে মুখের চুলগুলো সরিয়ে দিয়ে কপালে একটা চুমু দিলাম। অমনি ওর ঘুম ভেঙে গেল। আমার দিকে তাকিয়ে প্রচন্ড লজ্জা পেয়ে চাদর নিয়ে দূরে বাথরুমে ঢুকলো। তারপর আমার দিকে তাকিয়ে দেখি একটা কাপড়ও নেই আমার শরীরে। আমি তাড়াতাড়ি পরে নিলাম। তারপর নাবিলা আর আমি গোসল করে নাস্তা করতে গেলাম। কেউ কারোর দিকে তাকাতে পারছি না লজ্জায়। খাবার টেবিলে বসে দুজনে চুপচাপ কারো দিকে না তাকিয়ে খাওয়া শেষ করলাম। খাবার পর বাবা আমাকে বলছে, সিয়াম, এবার তোদের ভার্সিটিতে কবে খোলা? আর দেখ তো কোনো মতে আমাদের নাবিলামাকে রেখে যেতে পারিস কিনা। বাবা সামনের সপ্তাহে খোলা, আর নাবিলা মনে হয় না থাকবে। দেখি রেখে যাওয়া যায় কিনা। ঠিক আছে তাহলে। বাবা, ভাবি কই দেখলাম না তো সকাল থেকে। তোর ভাই আর ভাবি একসাথে বের হলো সকাল সকাল। ও ঠিক আছে। এই বলে আমি রুমে চলে এলাম। রুমে এসে নাবিলাকে বললাম, নাবিলা আমি একটু বেরোচ্ছি, তোমার কিছু লাগবে? হয়েছে, আমার পিচ্ছি মহারানী, এখন আর লজ্জা পেতে হবে না। বলো কি লাগবে? লজ্জা পাবো কেন? তুমি বাবাকে কেন বললে আমাকে এখানে রেখে যাবে? আমি এখানে একা থাকবো না, আমি তোমার সাথে যাব। সেই শুরু থেকে একই কথা বলছি, এখন আর এ কথা বলতে ভালো লাগে না। তোমার রাগের চেহারা দেখতে খুব সুন্দর লাগছে। আচ্ছা, তোমার রাগ কোন ব্যবস্থা করছি, ঘুরতে যাবে? নিয়ে যাবে আমায়? চলে যাই, একা একা ভালো লাগবে না। তারপর নাবিলা আর আমি ঘুরতে বের হলাম। পথে আমার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা হলো। সবাই আমাদের দুজনের এক হওয়া নিয়ে খুশি। তারপর অনেকটা সময় আমরা এদিক ওদিক ঘুরলাম। তারপর বাসায় চলে আসলাম। বাসায় আসার পর থেকে ভাবিরা চলে আসছে। সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের দেখে মা বলে, এই, তোরা এতক্ষণ কোথায় ছিলি? রুমি কি যেন বলবে আমাদের, সবাইকে একসাথে বলবে, তাই অপেক্ষা করছে তোদের জন্য। এখানে এসে বসে পড়। তারপর আমি আর নাবিলা ভাইয়ের পাশে গিয়ে বসে পড়লাম। তখনই ভাবি বলল, বলবো না, তুমি বলো। আরে বলে ফেলো। কি বলবা বলো তো? এত না ঘুরিয়ে দুজনে একসাথে বলো। তারপর দুজনে একসাথে বলে উঠলো, সবাই শোনো, আমাদের পরিবারের লোক সংখ্যা বৃদ্ধি হতে চলেছে। মা বাবা আপনারা দাদা দাদি হতে চলেছেন, আর সিয়াম নাবিলা তোমরা চাচা চাচি। আমরা তো খবর শুনে সবাই খুশিতে আত্মহারা। ভাইয়া ভাবি বিয়ে অনেকদিন হয়েছে,
অনেক দিন পর হলো খুশির খবর পেলাম। ভাই আমি চাচ্ছু হব, আমার যে কি খুশি লাগছে না, কি করে বোঝাবো তোমাদের। তুই চাচ্চু হচ্ছিস তাই খুশিতে তোর এই অবস্থা, আর আমি বাবা হচ্ছি তাহলে বুঝছিস আমার কি খুশি লাগছে। আজকে বাড়ির সবাই খুব খুশি। বাড়ির বড় ছেলের সন্তান আসছে, বাবা মার আনন্দ দেখার মতো। হাসি খুশির মধ্যেই দিনটা পার হয়ে গেল। পরদিন সকালে রেডি হলাম ঢাকায় ফেরার জন্য। বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে বাবাকে বলে আসলাম নিজের শরীরের প্রতি খেয়াল রাখতে। তারপর আমরা চলে আসলাম ঢাকায়। ঢাকায় আসার পর হলো আবার আগের মতো আমার নিয়মিত রুটিন, ভার্সিটি যাওয়া, ভার্সিটি থেকে আসার পর নাবিলাকে পড়ানো, তারপর মাঝে মাঝে ঘুরতে যাওয়া, বাসায় ফোন করে সবার খোঁজখবর নেওয়া। সবকিছু নিয়ে আমাদের দিন খুব ভালোই কাটছিল। দেখতে দেখতে আমাদের ইয়ার চেঞ্জ পরীক্ষা চলে আসলো। এদিকে বাবের অবস্থা খুব ভালো যাচ্ছিল, তাই আমাদের কোনো চিন্তা ছিল না। পরীক্ষা শুরু হয়ে গেল। আমার ইয়ার চেঞ্জ পরীক্ষা প্রায় শেষ পরীক্ষার দিন আমি, মিথিলা আর মিহু ভার্সিটি থেকে একদম শপিংয়ে গেলাম। আসলে ওরা আমাকে জোর করে নিয়ে আসছে। বাসায় নাবিলা একা বেশি দেরি হলে ভয় পাবে, কিন্তু ওরা আমার কোনো কথা শুনলো না। কোনো কিছু না ভেবে চলে আসলো আমাদের সাথে। আমাদের শপিং করা শেষ হলে একজোড়া নূপুর আমার খুব ভালো লাগলো, আমি কিনে নিলাম নাবিলার জন্য। তারপর অনেকটা দেরি হয়ে যাওয়ায় নাবিলাকে কল করলাম, কিন্তু কল রিসিভ হচ্ছে না, তাই আমার টেনশন হতে থাকলো। আমি ওদের কাছে বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে থেকে দরজার ভেতর থেকে লক করা, আর অনেক ডাকার পর দরজা খুলছে না। আমার বেশি চিন্তা হতে লাগলো। আমার কাছে থাকা ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুললাম। ভিতরে গিয়ে দেখি নাবিলা ফ্লোরে পড়ে আছে। এটা দেখে আমার বুকের ভিতর একদম মুসুর দিয়ে উঠলো। আমি তাড়াতাড়ি নাবিলাকে নিয়ে হাসপাতালে চলে গেলাম। নাবিলা জ্ঞান ফেরার পর ডাক্তার চেক আপ করে বলছে, উনি আপনার কে হয়? ও হচ্ছে আমার স্ত্রী। কংগ্রাচুলেশন, আপনি বাবা হতে চলেছেন। আর আপনি রোগীকে বাসায় নিয়ে যেতে পারবেন, তবে রোগীকে খুব যত্নে রাখতে হবে। ঠিকমতো খাওয়া দাওয়া করে না, শরীর দুর্বল। কি বলছেন ডাক্তার? ধন্যবাদ এই খবরটা দেওয়ার জন্য। আর রোগীর কোনো যত্নের অভাব হবে না। তারপর ডাক্তার সেখান থেকে চলে গেল। আমি নাবিলাকে নিয়ে চলে আসলাম বাসায়। আমি আজকে খুব খুব খুশি। আমি যেন আকাশের তারা হাতে পেয়েছি। আমার খুশি দেখে নাবিলা অনেকটা খুশি। বাসায় এসে নাবিলাকে বললাম, ধন্যবাদ নাবিলা, আমাকে বাবা হওয়ার সৌভাগ্য দেওয়ার জন্য। আমি তোমার প্রতি কৃতজ্ঞ প্রকাশ করছি। তুমি কি শুধু সৌভাগ্যবান, আমি কি না? কেন? তুমিও তো মা হতে যাচ্ছ। তাহলে ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করছো কেন? ভুল হয়ে গেছে লক্ষ্মীটি। তারপর পকেট থেকে সেই নূপুর জোড়া বের করে নাবিলার পায়ে পরিয়ে দিলাম। তারপর বললাম, এই ছোট্ট একটা গিফট আমার স্পেশাল মানুষের জন্য। ও, খুব সুন্দর লাগছে আমার পা। আচ্ছা, আমার পরীক্ষা শেষ। আমি বাবা মাকে না জানানো পর্যন্ত আমার ভালো লাগবে না। আমি ব্যাগ গুছিয়ে রাখছি, চলো যাই টাঙ্গাইলে। এখন চলো, আমি তোমাকে নিজে রান্না করে খাইয়ে দেবো, আর কালকে সকালে টাঙ্গাইলে ব্যাক করব। আচ্ছা। তারপর আমি কিচেনে গিয়ে রাতের খাবার রান্না করলাম। তারপর দুজনে মিলে খাওয়া দাওয়া করে নাবিলাকে আমার বুকের উপর নিয়ে ঘুমিয়ে পড়লাম, দুজনে আলাপ করতে করতে। পরদিন সকালে রান্না করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম টাঙ্গাইলের উদ্দেশ্যে। তারপর টাঙ্গাইলে পৌঁছে দ্রুত বাসায় চলে আসলাম। বাসায় আসার পর ফ্রেশ হয়ে এসে সবার সাথে বসলাম। তারপর কিছুক্ষণ কথা বলার পর সবার সামনে বললাম, সবাই শোনো, আমার কিছু বলার আছে। আচ্ছা বলে ফেল, কি বলবি? কোনো কিছু হয়েছে? হ্যাঁ, কিছু তো একটা হয়েছে। হ্যাঁ তাই তো, বলে কি হয়েছে বল। মা বাবা, তোমরা আরো একটা খেলার সাথী পেতে যাচ্ছ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কি সুখবর দিলি রে সিয়াম। কই নাবিলা মা কই? এই যে মা। তারপর নাবিলা মায়ের কাছে গেলে মা ওর মাথায় আদর করে দোয়া করে দিল। সে দিনটাও খুব আনন্দের সাথে কাটলো। রাতে আমি আর নাবিলা ছাদে বসে নির্জনে চাঁদ দেখছিলাম। তখনই আমি নাবিলাকে বললাম, তুমি আমার জীবনে এসে আমার এই ছোট্ট জীবনটা খুব সুন্দরভাবে রাঙিয়ে তুলেছ। প্রিয়, তোমাকে আমি এতটা ভালোবাসি, শুধু এই দুনিয়াতে না, আমি আখিরাতেও তোমাকে চাই। আমিও তোমাকে চাই। আমাদের হয়তো সৃষ্টিকর্তা একে অন্যের জন্যই সৃষ্টি করেছে, তাই তো একজন আরেকজনকে ছাড়া একদম থাকতে পারি না। আচ্ছা, যদি আমার কিছু হয়ে যায়, বাচ্চা হওয়ার সময় অনেক মহিলা মারা যায়, তখন কি করবে? আল্লাহ তেমনটা করবে না, আমার পূর্ণ বিশ্বাস আছে। আচ্ছা সব কথা বাদ দাও, তুমি আমাকে ছেড়ে গেলে ওই দিনই হবে আমার শেষ দিন। আমি তোমার সাথে পুরোটা জীবন থাকতে চাই। মেঘলা দিনে একসাথে বৃষ্টিতে ভিজতে চাই। পূর্ণিমা রাতে একসাথে বসে চন্দ্রবিলাস করতে চাই। তোমার সাথে বুড়ো হয়ে একসাথে দুনিয়া ছাড়তে চাই। এইটুকুই আমার চাওয়া। আমিও তোমাকে এইভাবেই চাই। তারপর তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে কান্না করে দিল। এভাবেই থাকুক তাদের ভালোবাসা আজীবন। তাদের ভালোবাসায় কারো নজর না লাগুক।